তার জন্ম ব্রিটিশ ইন্ডিয়ায়। বর্ণময় ছিল তার জীবন। স্পোর্টসম্যান হিসাবে তিনি কেরিয়ার শুরু করেছিলেন। তখনও কি তিনি ভেবেছিলেন যে আইএনএস বিক্রান্তকে তিনি বাঁচাবেন? কিংবা তিনি কি এটাও ভেবেছিলেন যে পাকিস্তানের সাবমেরিনকে তিনি ধূলিসাৎ করবেন? 1965 এবং 1971-এর যুদ্ধ তিনি লড়েছেন, প্রত্যক্ষ করেছেন। তার ঝুলিতে রয়েছে অসংখ্য অভিজ্ঞতা। আজ সেই সমস্ত কিছু শুনব, কারণ আজকে আড্ডা স্টেশনে আমার অতিথি যিনি, তিনি বীর চক্র পেয়েছেন। আমার সঙ্গে থাকবেন আজকে বিমল কুমার চন্দ। বাংলাদেশ আমাদেরকে বলেছে, তখন তো বাংলাদেশে নেই, পাকিস্তান আমাদেরকে, শেখ মুজিবুর রহমান আমাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্দিরা গান্ধী আমাদের করেছে, আমরা জাহাজে যাব। আমি জানাতে চাই, আমি ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত লোক জানুক যে ওই জাহাজটা নিয়ে আমরা যখন বেরোলাম আমাদের ভিতরে আমরা জানতে পারলাম যে ওই জাহাজে কোনো কামান কাজ করে না, কোনো আর্মস অ্যান্ড অ্যামিউনিশন কিছু নেই। সমস্ত কিছু যেটুকু একটা কামান যেভাবে কাজ করছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর যেটুকু সেল ছিল সেই সেলের কোনো কাজে লাগবে না। সেই সেলটা নিয়ে সরকার আপনাদের পাঠালো কেন? এইবার বলি কেন। গাজী অ্যাটাক বলে একটি সিনেমা হয়েছিল আমাদের, তো সেটার সাথে কতটা মিল আছে? এটা রিয়েল ফ্যাক্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আইএনএস রাজপুত, এর প্রমাণ হচ্ছে এইটা লেখা আছে আইএনএস রাজপুত। আচ্ছা, এবং লেখা আছে স্টোরের। এটা হচ্ছে মানে এই হচ্ছে সেই চাবি। সেই চাবি। বে অফ বেঙ্গল হচ্ছে পৃথিবীর সবচেয়ে রাফ হচ্ছে বে অফ বেঙ্গল, প্রচন্ড তার সেই বে অফ বেঙ্গলে পড়ে গেলে পরে আমরা কোথায় যাব, একটা মানে সিঙ্গেল পার্সন যদি হয় খুঁজে পাওয়া যাবে। বাই দ্যাট টাইম ইঞ্জিন বন্ধ হয়ে গেল, জাহাজ তখন যে এই মুহূর্তে মানে মোশনটা বন্ধ হয়ে গেল। মোশন বন্ধ হলে কি হয়, জাহাজ তখন মানে পুরো 90 ডিগ্রি। আপনারা এসওএসও পাঠাতে পারছেন না? কিচ্ছু পাঠাতে পারছি না, কোনো খবর নেই। সেই সময় বললাম তো, সেই যুগটা যে কি ছিল, যে আমি সেই যুগে ছিলাম, সেই যুগে ডিফেন্সে কাজ করতাম, যেন কিচ্ছু নেই। সিগন্যাল হাত দিয়ে দেখাতে হতো যে এই আমার কোনটা সিগন্যাল। জাহাজ আমাদের ক্যাপসাইজ করলো, আমরা জলে পড়ে গেলাম। জলে পড়ে যাওয়ার পরে শুধু আমরা বুঝতে পারলাম আমাদেরকে ঢেউ শুধু উপরে নিয়ে যাচ্ছে, আবার নিচে একদম গভীরে নিয়ে যাচ্ছে। যখন আবার উপরে উঠে নিয়ে আসছে, আর সল্ট ওয়াটার সমস্ত মুখের মধ্যে ঢুকছে, মুখ থেকে বমি হয়ে বেরিয়ে আসছে। এই বমি করা আর নিচে ঢুকে যাওয়া, আবার উপরে যখন আসছে তখন মনে হচ্ছে সমস্ত বাবা মা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি, জানি আমি মরে যাব। নেভিতে জয়েন করলে সবচেয়ে আগে দেওয়া হয় এটা, সেই নাইফ। এই নাইফকে আমি আজ 61 বছর এটা আমার কাছে আছে। যেদিনকে আমরা যে ঢুকালাম, পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ঢুকালাম, তার ঠিক একদিন কি দুদিন পর আমরা যখন উঠছি, হঠাৎ দেখি ওই যে সামনে যে দাঁড়িয়ে ছিল যে পাঠান, সে নিচু হয়ে গেল। নিচু হয়ে গিয়েই দেখি একটা রাইফেল বের করেছে। বাড়িতে এসে দেখি তখন তো কিছুই নেই, রেডিও চলছে। এই রেডিওতে সব খবর শুনছে, মা বাবা ভাই বোন সবাই রেডিও শুনছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের আমাকে দেখে সবাই আশ্চর্য হয়েছে। সে কি, যে লোকটা যুদ্ধ করছে সেই লোকটা এখানে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। দেখে সবাই তো খুব আনন্দ। যেই মুহূর্তে আমি বললাম, ভাবতে পারলো যে তাহলে আমি ছুটিতে এসছি বা কিছুতে যেতে, যুদ্ধের সময় ছুটিতে এসছি, এটা চিন্তা করতে পারছি না। আমি বললাম যে আমি এসছি মাত্র 3 ঘন্টার জন্য। নমস্কার, আমি রশনি। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আমার সঙ্গে আজকে এই মুহূর্তে যিনি রয়েছেন, তাকে আপনারা নিউজ চ্যানেলে গত 3 মাসে বিভিন্ন সময় দেখেছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন নৌসেনা অফিসার বিমল কুমার চন্দ। আপনাকে আড্ডা স্টেশনে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, কারণ আমি কখনো বলবো না আমি খারাপ আছি, আমি ভালো আছি, সবসময় ভালো থাকবো। আপনার বুকে লাগানো যে ইনসিগনিয়াগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো দেখে সত্যি মানে গর্বিত লাগছে একজন ভারতবাসী হিসেবে। সেগুলোর জন্য তো দীর্ঘ একটা লড়াই রয়েছে, দীর্ঘ একটা যাত্রা পথ রয়েছে। সেই সমস্ত সম্পর্কে আজকে আড্ডা স্টেশনের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমি জানাবো, আপনার মুখ থেকে সেই গল্পগুলো শুনবো। আর তার আগে আপনাদের বলবো, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লাগছে, কোন কোনগুলো খারাপ লাগছে, সেই সমস্ত কিছু। তাহলে আর দেরি করব না,
শুরু করব আজকের গল্প, আজকের আড্ডা। তার কারণ আমি আজকে ভীষণ এক্সাইটেড এই সমস্ত গল্প শোনার জন্য। স্যার, প্রথমেই যেটা আমি জিজ্ঞাসা করব আপনাকে, যে আপনি দুটো যুদ্ধ দেখেছেন, একটা 1965, একটা 1971। এই যে 65 সালে যখন যুদ্ধে গেলাম, আমার তো তখন কত বছর বয়স, হার্ডলি আমার 20-22 বছর বয়স। এই 20-22 বছর বয়সে আমি যুদ্ধে যাচ্ছি, তা কি পাকিস্তানের সাথে। এই অবস্থার মধ্যে আমি যখন গেলাম, আমি তখন আইএনএস রাজপুত বলে জাহাজ, সেই জাহাজ আমার পোস্টিং হয় 1965 সালে। আমরা ছিলাম ওয়েস্টার্ন সেক্টরে, রান অফ কচ্ছ, তারপরে লাহোর, হ্যাঁ, করাচি, এইসব দিকগুলো, এই এলাকাটাতে আমরা ছিলাম। আমি তখন বোম্বেতে, আমার তখন মুম্বাইতে পোস্টিং, তখন তো বোম্বে ছিল, এখন বোম্বে ছিল। বোম্বেতে আমি পোস্টিং, বোম্বে থেকে আমার পোস্টিং হলো, আমি জাহাজে জয়েন করলাম। জয়েন করার পরে সেই জাহাজ চলে গেল গোয়াতে। গোয়াতে আমাদের ট্রেনিং হলো সমস্ত কিছু। যুদ্ধ তখন মানে ডিক্লেয়ার হয়নি, কিন্তু যুদ্ধ আমরা জানতে পারছি যে যুদ্ধ হবে। আমাদেরকে বলা হলো তোমরা তৈরি হও যুদ্ধের জন্য। এই যে এত হার্ড ট্রেনিং, মানে সকালবেলায় বেরোতাম, সন্ধ্যাবেলায় ফিরতাম, সারাদিন আমরা ট্রেনিং করছি, সারাদিন আমাদের খাওয়ার সময় নেই, জল খাওয়ার সময় নেই, সময় নেই। এই অবস্থার মধ্যে কখনো পাহাড়ে উড়ে যাচ্ছি, কখনো নিচে নেমে আসছি, নিচে বোট রেডি করা আছে, বোট নিয়ে সি রুটে চলে যাচ্ছি, মাঝ সমুদ্রে চলে যাচ্ছি, ওখান থেকে আবার ব্যাক করছি। এই যে ট্রেনিং সমস্ত কিছু, তারপরে ক্রলিং কী করে করতে হয়, ল্যান্ড ফাইটিং আমাদের শেখানো হলো। ল্যান্ড ফাইটিংটা হচ্ছে প্রচণ্ড টাফ। এই কারণ হচ্ছেই যে আমাদেরকে সেই ক্রলিং করা থেকে আরম্ভ করে, সেই বুশ থেকে আরম্ভ করে, বাংকারের ভিতরে থাকা আরম্ভ করে, এই সমস্ত জিনিসকে আমাদের শেখানো হলো। সমস্ত যাতে যে কোনো মুহূর্তে, কারণ নেভি হচ্ছে একটা যাকে 3টে ফাইট করতে হয়, যেটা অন্য কোনো ফোর্সে নেই। একমাত্র নেভি, আর্মি কাজ করতে হয়, নেভাল কাজ করতে হবে, এয়ারফোর্সে কাজ করতে হয়, 3টাই। আর তখন হচ্ছে আমাদের নর্মাল ড্রেসটা হচ্ছে সাদা, আমাদের হোয়াইট ড্রেস, কিন্তু ল্যান্ড ফাইটিং এর ড্রেসটা হচ্ছে খাকি ড্রেস। সুতরাং খাকি ড্রেস যখন আমাদের পরানো হলো, পরে নিয়ে সমস্ত কিছু যখন আমি গেলাম, তখন যেন হ্যাভারস্যাক লাগানো পিছনে, সমস্ত কিছু একেবারে মানে সেই অবস্থা, কাঁধের রাইফেল নেওয়া, নেওয়া, সমস্ত কিছু নিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হলো। আমি ওই ট্রেনিংয়ে গিয়ে সেই ক্রলিং করছি, হাতের এখান থেকে মাংস উঠে যাচ্ছে, এখান থেকে মাংস উঠে যাচ্ছে। সেই সময় আমার খেয়াল আছে, আমি 5তলা বিল্ডিংয়ে আমি রোপ ক্লাইম্ব করে উঠে যেতাম। আমাকে সিঁড়ি দিয়ে উঠতে পারে, কিছু দিয়ে উঠতে, রোপ ক্লাইম্ব করে উঠতাম, তাও শুধু দুটো হাতের উপরে। এই সমস্ত যে এক্সপিরিয়েন্সগুলো আপনার হয়েছে ট্রেনিং করার সময়, সেগুলো যুদ্ধর ক্ষেত্রে যখন আপনি গেছেন, মানে জাহাজের মধ্যে যখন আপনি যুদ্ধের মধ্যে রয়েছেন, কতটা হেল্প করেছিল? এটা আমাকে প্রচুর হেল্প করেছে। সেটা আমি 71 ওয়ারে যখন আসবো তখন বলবো। 65 থেকে এটা আমার কোনো কাজে লাগেনি, কারণ হচ্ছে 65 আমরা জাহাজের মধ্যেই ছিলাম, আমাদের ল্যান্ডে নামতে হয়নি। সুতরাং সেটার মধ্যে বেশি কিছু বলার নেই 65 ওয়ারটা। প্লাস হচ্ছে কি, আমাদের তখন কোনো কিছু ছিল না, আমাদের আর্মস অ্যামিউনিশন তখন কিছু ছিল না, আমরা যে যুদ্ধে একদম ঝাঁপিয়ে পড়বো সেই অবস্থাটা তো আমাদের নেই তখন। স্যার, এই যে আপনি বলছিলেন যে 65 যুদ্ধে ভারতীয় সৈন্যরা ছিল, তাদের হাতে অস্ত্র কম ছিল, এবং তার আগে যখন ভারত চীন যুদ্ধ হচ্ছিল, সেই সময়ও ভারত কিছুটা ব্যাকফুটে ছিল। তো একটুখানি জানতে চাইবো যে সেই সময় এইরকম অস্ত্রের অভাব কেন? এর প্রথম কারণ হচ্ছে যে আমরা যখন স্বাধীন হয় আমাদের দেশ, স্বাধীন হওয়ার পরে আমাদের কিন্তু টার্গেট কখনো ছিল না যে যুদ্ধ করব বা যুদ্ধ হবে কোনো সময়। দিদেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, আমি ওনাকেই বলবো, কারণ উনি সেই সময় যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদের ছিল ভারতবর্ষে, সে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আর্ম অ্যান্ড অ্যামুনিশন তৈরি হতো না। সেখানে হ্যারিকেন বা অন্যান্য জিনিস তৈরি হতো, মানে বিভিন্ন লোকের নিত্য নৈমিত্তিক জিনিসের যে ব্যবহার্য জিনিস তৈরি হতো। ওনাদের মানে ধারণাই ছিল না যে কোনোদিন যুদ্ধ হতে পারে, সেই জন্য আমরা ব্যাকফুটে ছিলাম। আমরা সে সময় কল্পনা করা যায় না কি কোথায় কোন জাহাজ, কটা জাহাজ ছিল আমাদের, আর্মিতে কটা লোক ছিল, আর্মিতে কোন রাইফেল ছিল, কি রাইফেল নিয়ে আর্মি তখন যুদ্ধ করতো, আমরা তখন যুদ্ধ করতে 303 নিয়ে, যে 303 চিন্তাই করতে পারে না, পুলিশরা ব্যবহার করতে পারে না, মানে চায় না, এমন একটা সেই 303 দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। 303 ল্যানচেস্টার টাইপের, ল্যানচেস্টার, ব্রেন গান, এইসব জিনিস ছিল আমাদের। 65 সালের যখন যুদ্ধ হচ্ছে, তখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী, তার কাছ থেকে কিরকম সাপোর্ট পেয়েছিলেন আপনারা? লাল বাহাদুর শাস্ত্রী যখন এসছেন, তখন যুদ্ধ অলরেডি প্রায় মোটামুটি আরম্ভ হয়ে গেছে। ওনার কাছে কিছু ছিল না। উনি তখন দেশকে দেখবেন, নাকি যুদ্ধের জন্য এগিয়ে যাবেন, নাকি অস্ত্র বাইরের থেকে কিনে নিয়ে আসবেন, এইরকম পজিশনে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন না। আমি লাল বাহাদুর শাস্ত্রীকে কখনো দোষারোপ করবো না, কারণ উনি যে অবস্থার মধ্যে ভারতবর্ষকে পেয়েছিলেন, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সে সময় ওনার কাছে
উনি প্রচণ্ড স্ট্রিক্ট লোক ছিলেন, আমি যেটা দেখেছি, আমার পার্সোনাল যেটা উনি প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন। আপনি মিট করেছেন ওনাকে? আমি ওনার সাথে মিট করেছি। আচ্ছা। আমি জওহরলাল নেহরুকেও আমার মোটামুটি সামনাসামনি আমার কথা হয়েছে। আমার সাথে লাল বাহাদুর শাস্ত্রী আমি হয়েছে, কারণ যেহেতু আমি নেভিতে এবং স্পোর্টসের ছিলাম, সুতরাং আমার কি হতো মোটামুটি ভারতবর্ষের যত আছে সবার সাথে মোটামুটি একটা ছিল। স্যার একটা জিনিস জানতে চাইবো, যে যেই সময় আপনি নৌবাহিনীতে জয়েন করলেন সেই সময় আপনি যেটা বলছিলেন যে অস্ত্রশস্ত্র সেইভাবে ছিল না, তো এইটা তো আপনার জানা ছিল, তারপরেও মানে সেই ভয়টাকে কাটিয়ে মানে প্রাণ হাতে করে যাকে বলে যুদ্ধে যাওয়া, সেনাবাহিনীতে জয়েন করা, মানে সত্যিই কি কোথাও সংকোচ বোধ হয়নি, কোথাও ভয় লাগেনি, প্রাণ ভয় হয়নি? মানে এটা তো একটা হিউম্যান নেচার যে হ্যাঁ প্রাণ ভয় তো আমাদের প্রত্যেকের রয়েছে। অ্যাকচুয়ালি 1962 সালে যখন চাইনিজ এগ্রেশন হয়, চায়না যখন আমাদের দেশকে মানে অ্যাটাক করে, আমি তখন জলপাইগুড়িতে, আমি দেখতাম জলপাইগুড়ি যেহেতু বর্ডার এরিয়া, জলপাইগুড়িতে দেখতাম ট্রাক করে বিভিন্ন মানে একের পর এক যাচ্ছে, আর্মির লোকেরা যাচ্ছে, মানে তারা সমস্ত তাদেরকে দেখে ওই যে ড্রেস, ওদের হাতে রাইফেল, সেই রাইফেল নিয়ে করে যাচ্ছে, ওটা দেখে আমার ভিতরে হলো যে এরা যদি একটা দেশটাকে রক্ষা করবার জন্য যদি এরা যেতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমারও তো সেই ক্ষমতা আছে, আমি কেন যাব না? আমি জয়েন করব। আপনার বাড়িতে কি করে বলে এই হচ্ছে কথা, এইখানেই হলো কথা, আমি না জানিয়ে গেছি। আমার বাড়িতে আমার মা বাবা কোনোদিন আমাকে অ্যালাউ করতো না ডিফেন্সে আমি যাই। আমি টুক করে চলে গেছি, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেছি গোখেল রোডে গিয়ে অ্যাডমিশন হয়ে সারাদিন পরীক্ষা হলো, সমস্ত কিছু পরীক্ষাটা। মানে এই যে একটা ধারণা যে হ্যাঁ আমি ডিফেন্সে যাব, আমি দেশের জন্য লড়াই করব, এটা কত ছোটবেলা থেকে আপনার মধ্যে? এটা আমার ছোটবেলা মানে কি, এটা মানে আমাদের 12-13 বছর বয়স থেকে। আচ্ছা, 12-13 বছর বয়স থেকে আমার সেটা সম্পর্কে আপনার বাড়িতে ওয়াকিবহাল ছিলেন আপনার বাবা মা? না, বাবা মা জানতেন যে আমি একটুখানি কারণ যেহেতু হ্যাঁ ডেড ডেভিল এক্সারসাইজ করতাম জিবে, ওই সময় জিবে, যে ওই বয়সে জিবে, একেবারে যে আপনি নৌবাহিনীতে জয়েন করবেন এবং যুদ্ধে চলে যাবেন, এবং আমি জানি আমার মা কাঁদতে কাঁদতে মরে যাবেন, যার দরুন আমি কাউকে না জানিয়ে চলে গেছি। আমি গেলাম সকালবেলায়, সারাদিনের প্র্যাকটিস হওয়ার পরে আমাকে ওরা মেডিকেল টেস্ট হলো, আমি মেডিকেলই হলাম। আমি তো সেখানেও সেই একই অবস্থা, আমি প্রায় 150-200 লোকের পিছনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমার সিলেকশন হলো, আমরা 3 জন সিলেক্ট হলাম। আমাদেরকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে আমাদের হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে টিকিট কেটে আমাদেরকে বললো সন্ধ্যেবেলায় ট্রেন আছে, সন্ধ্যের ট্রেনে চলে যাবে। এগুলো আজকে সম্ভব না, আমাকে আমার মা বাবা কেউ জানে না, সবাই মরে যাবে, সুতরাং আমাদেরকে তাদের জানাতে হবে, বোঝাতে হবে যে কেন আমি যাচ্ছি। তারপরের দিনকে আমি চলে গেলাম। তো ন্যাচারালি কি হচ্ছে, ওই তারপরের দিন তার মানে জানিয়েছিলেন বাবা মাকে? তারপরের দিন বাবা মাকে জানিয়েছি। মা তখন জলপাইগুড়িতে, 68-এ মা এসছে, আর যে বাবা আর আমি থাকতাম কলকাতায়। আমি 1960 সালে কলকাতায় এসেছি। এইবার কি হলো, জানানোর পরে মা তো ওখানে যেই শুনেছেন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন। এটা আমি জানতে পারলাম, তখন তো টেলিফোন নেই, কিছুই নেই। পরে আমি জানতে পারি যে মা ওটা যেই জানতে পেরেছে মা অজ্ঞান হয়ে গেছে। ভাই বোনেরা পাড়ার যারা আছে তারা সবাই এসে আমার মাকে বললো যে কিছু চিয়ে নেই, কি আছে, ডিফেন্সে গেছে, যুদ্ধ করতে গেছে, কেন তুমি এত চিন্তা করছো? তোমার তো আরো 3টে ছেলে আছে, তোমার 4 ছেলে, এত চিন্তার কি আছে? এসব বুঝিয়ে মাকে আমার বুঝিয়েছে। আর একটা জিনিস ছিল, নেভিতে কেন গেলাম আমি? নেভিতে যাওয়ার কারণটা হচ্ছে আমি ছোটবেলা থেকে একটা জিনিস জানতাম, আমাকে কে যেন কানে ঢুকিয়ে দিয়েছিল, জয়েন দ্য নেভি সি দ্য ওয়ার্ল্ড। আমি জানি না এটা এই ওয়ার্ডটা, জয়েন দ্য নেভি অ্যান্ড সি দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ডটা না আমার এখনো কানে বাঁধে। আমি ছোটবেলা থেকে এই ওয়ার্ডটা পাওয়ার জন্য আমি নেভির উপর আমার আকর্ষণ ছিল বেশি। আমি সমুদ্রে থাকবো, বিভিন্ন জায়গায় যাব, এবং এই বিভিন্ন জায়গায় যাওয়ার যত যত অভিজ্ঞতা রয়েছে সেই ছবিও রয়েছে আমার সামনে অ্যালবামে। আমি দেখছিলাম আপনার সঙ্গে কথা শুরু করার আগে, যেখানে কত কত জায়গায় আপনি গেছেন, রাশিয়ায় গেছেন এবং আরো অনেক জায়গা রয়েছে, 40-50টা কান্ট্রিতে গেছি। হ্যাঁ, ইউএসএ তে গেছেন এবং হ্যাঁ ভার্জিনিয়া বিচ এবং বিভিন্ন জায়গার ছবিও আপনার অ্যালবামে রয়েছে। সুইজারল্যান্ডে গেছি, সমস্ত পৃথিবীর একদম কর্নার টু কর্নার। আমি স্যার একটা জিনিস জানতে চাই, যে আমরা যখন বলিউড সিনেমা দেখি সেখানে তো আমরা নেভি অফিসারদের দেখি যে তাদের ওই রকম ইউনিফর্ম, তাদের ওরকম জীবন মানে ভীষণ গ্ল্যামারাস লাগে, কিন্তু সত্যি কথা একটু বলুন তো, যে এই যে জাহাজের মধ্যে, সাবমেরিনের মধ্যে দীর্ঘ সময় থাকা, মানে চারদিকে কেউ নেই, চারদিকে শুধু জল আর জল, মানে ডিপ্রেশন হয় না? হয়। এটা হচ্ছে এগুলোকে মানিয়ে নিতে হয়। কারণ হচ্ছে প্রত্যেককে চিন্তা করতে হবে, যারাই ডিফেন্সে জয়েন করে, আমি বলবো আমাদের নেক্সট জেনারেশনকে আমি এটা বলবো
চিন্তা করতে হবে যে আমি কি জন্য জয়েন করেছি। আমি তো অডস যে আমার লাইফে আসবে সেটা তো আমি জেনেই এসেছি জয়েন করেছি ডিফেন্সে। ডিফেন্স কখনো আমাকে সেই মানে পালঙ্কে শুয়ে রাখবে, আমি ঘুমাবো, আমি ইয়ে করব, আমি জীবনটা খুব সুন্দরভাবে কাটাবো, সে তো নয়। আমি তো হার্ড ট্রেনিং করব, হার্ড লাইফটা ফেস করব, সেই জন্য ডিফেন্সে জয়েন করেছি। এই চিন্তাটা যদি তার মনের মধ্যে থাকে তাহলে প্রায় আমি বলবো কোনো সময় ডিপ্রেশন হবে না। আমার কোনোদিন হয়নি। আমি জাহাজে করে এক মাস 1.5 মাস পর্যন্ত আমরা সমুদ্রে থেকেছি। নিজেদের কিভাবে মোটিভেট করতেন স্যার প্রত্যেকদিন? এটা মোটিভেশন কি হয়েছে জানেন তো, এটা নিজের ভিতর থেকে। আমি মানে মনকে বলতাম যে আমি তো এই জন্য জয়েন করেছি। আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম, আমার কি হয়নি? আমি তো একটা হিউম্যান বিইং, আমার ভিতরে কিন্তু হয়েছে। অনেক রকমভাবে আমি ইয়ে করেছি, ফেস করেছি যে ছেড়ে চলে যাই, পালিয়ে যাই। অনেক সময় দেখেছি আমার এক বন্ধু পালিয়ে গেছিল, আমাকে বলেছিল চল আমরা দুজনেই পালিয়ে যাই। তা আমাদের ডিফেন্স থেকে সেইটা হচ্ছে কথা যে আমি বলেছি না, আমি ডিফেন্সে তো সব জেনে শুনে এসেছি, সুতরাং কোনো কি না। আমি সবাইকে বুঝতাম, আমাকে সবাই দাদু বলতো ডিফেন্স। আচ্ছা, আমি 18, 19, 20 বছর বয়সে আমাকে দাদু বলতো, কারণ আমি যা জ্ঞান দিতাম ওই জ্ঞান ওরা নিতে পারতো না। বে অফ বেঙ্গল হচ্ছে পৃথিবীর সবচেয়ে রাফ ইয়ে হচ্ছে বে অফ বেঙ্গল, প্রচন্ড তাড়িয়ে। সেই বে অফ বেঙ্গলে পড়ে গেলে পরে আমরা কোথায় যাবো, একটা মানে সিঙ্গেল পার্সন যদি হয় তাহলে খুঁজে পাওয়া যাবে। বাই দ্যাট টাইম ইঞ্জিন বন্ধ হয়ে গেল, জাহাজ তখন যে এই মুহূর্তে মানে মোশনটা বন্ধ হয়ে গেল। মোশন বন্ধ হলে কি হয়, জাহাজ তখন মানে সেই মানে পুরো 90 ডিগ্রি। না আপনারা এসওএসও পাঠাতে পারছেন না? কিচ্ছু পাঠাতে পারছি না, কোনো খবর নেই। সেই সময় বললাম তো, সেই যুগটা যে কি ছিল, যে আমি সেই যুগে ছিলাম, সেই যুগে ডিফেন্সে কাজ করতাম, যেন কিচ্ছু নেই। হ্যান্ড সিগন্যাল হাত দিয়ে দেখাতে হতো যে এই আমার ইয়ে কোনটা সিগন্যাল। জাহাজ আমাদের ক্যাপসাইজ করলো, আমরা জলে পড়ে গেলাম। জলে পড়ে যাওয়ার পরে শুধু আমরা বুঝতে পারলাম আমাদেরকে ঢেউ শুধু উপরে নিয়ে যাচ্ছে, আবার নিচে একদম গভীরে নিয়ে যাচ্ছে। যখন নিতে আবার উপরে উঠে আসছে, আর সল্ট ওয়াটার সমস্ত মুখের মধ্যে ঢুকছে, মুখ থেকে বমি হয়ে বেরিয়ে আসছে। এই বমি করা আর নিচে ঢুকে যাওয়া, আবার উপরে যখন আসছে তখন মনে হচ্ছে সমস্ত বাবা মা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি, জানি আমি মরে যাবো। স্যার নেভিতে তো মহিলাদের নেয় না, তো এটার কোনো স্পেসিফিক কারণ আছে? না, কারণটা হচ্ছে যে নেভাল যেহেতু জাহাজের ইয়েটা ম্যাক্সিমামই আমাদের জাহাজে থাকতে হয়। মহিলাদের জাহাজে নিয়ে গেলে পরে অনেক সমস্যা আছে, অসুবিধা আছে, শারীরিক ইয়ে সমস্ত কিছু। যে যার দরুন কী হয়, নেভালে বিশেষ করে কিছু ইয়েতে যেমন মেডিকেলে কোনো সময় জাহাজে যেতে হবে না বা ইয়েতে যেতে হয় না, তারা বেসেই থাকে। মেডিকেলে মেয়েরা আছে। স্যার যুদ্ধের কথা তো শুনছি, এবং সত্যি মানে যুদ্ধের কথা শুনতে গেলে তো লোম খাড়া হয়ে যায়। তো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে যখন মনে হয়েছে যে নাও ফিরতে পারি, এরকম কখনো কোনো ডেডলিয়েস্ট এক্সপিরিয়েন্স? একটা আমার আছে, যেটা যুদ্ধের সময় নয়, ইন বিটুইন। আমাদের 1966-এ একটা জাহাজ তৈরি হয়, তাকে বলা হয় টোয়িং শিপ তৈরি হয় কলকাতায়। আর যেহেতু ওখানে বলা হয় যে বাঙালি যারা আছে, কারণ যেখানে 1 মাস 1.5 মাস থাকতে হবে, সুতরাং বাঙালি হলে কী হবে, তাদের ঘর বাড়ি যদি ওখানে থাকে তাহলে সুবিধা হয়, যাতায়াত করতে পারে, বাড়ির সাথে দেখা হবে। ওই জন্য আমি বেঙ্গলি হিসেবে আমরা 9 জন আসি, বাকি সব মিলিয়ে আমরা 19 জন আসি ওই জাহাজটাকে নিয়ে যাওয়ার জন্য। 19 জন, অনলি 19। আমরা জাহাজটাকে নিয়ে যাব কলকাতা থেকে, মানে ডক থেকে, খিদিরপুর ডক থেকে কোচিনে। আর যেহেতু টাগ মানে ওটাকে বলা হয় টোয়িং শিপ, ওর কিছু ইয়ে নেই, মানে ফাংশনিং কিছু নেই ওখানে, শুধু ওই মস্কোট ছাড়া কিছু নেই, আর হ্যান্ড সিগন্যাল, এর বাইরে কিছু নেই। আমাদের বলা হলো তোমরা সেল করে বেরিয়ে যাও। আমরা প্রায় 1.5 মাস এখানে ছিলাম, সমস্ত চেক আপ করে নিয়ে আমাদেরকে একটা ডেট ঠিক করা হলো। 6 সেপ্টেম্বর 1966 আমরা বেরোলাম ইয়ের থেকে, হুগলি থেকে। এই হুগলি রিভার দিয়ে আমরা বেরিয়ে এসে আমরা বে অফ বেঙ্গলে পড়লাম। বে অফ বেঙ্গলে আমরা যখন দুপুর হয়ে গেছে, ঠিক সন্ধ্যে হওয়ার আগে, মানে সুন্দর ঠিক নয়, এই সময় আমরা হঠাৎ দেখলাম একটা কালো মেঘ দেখতে পেলাম। আমরা সবাই উঠে বসে আছি, খাওয়া দাওয়া আমাদের ইয়ে হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের পরে আমরা আবার ডেকে বসে আছি, জাস্ট গল্প করছি। আর যারা ওই যে টোয়িং শিপটাকে চালাচ্ছে তারা অন ডিউটিতে আছে, ইঞ্জিনে যারা থাকে তারা ইঞ্জিনে আছে, আমরা উপরে বসে গল্প করছি। জাস্ট হঠাৎ দেখি এটা কালো একদম, ওটা দেখেই আমি বুঝতে পেরেছি যে একটা সাংঘাতিক কিছু হতে চাচ্ছে। মানে আমরা মেঘের দিকে তাকিয়ে মেঘটা দেখেই বলে দিতে পারতাম যে সাইক্লোনিক না ঝড় বাতিল।
আমরা দেখেই বুঝলাম যে সাংঘাতিক, মানে একটা কিছু মানে মানে ঝড়ের থেকেও বেশি এটা এমন কিছু একটা হতে যাচ্ছে যে কল্পনা করা যায় না। কিন্তু আমাদের কাছে কিছু নেই, আমরা খবর দেবো কী করে? আমাদেরকে বলেছে তোমরা এগিয়ে যাও, আমাদের বড় জাহাজ আসছে যে আমাদেরকে নিয়ে যাবে। কারণ আমাদের কাছে সিগন্যাল নেই, কিছু নেই, আমাদের শুধু তখন ছিল জাইরো কম্পাস ছিল। এই কম্পাসে আমাদের সমস্ত কিছু দেখা হতো, ডান দিকে যাবো না বা দিকে যাবো না কী যাবো, যা কিছু সমস্ত কিছু কম্পাস সিলেক্ট করতো। এবার আমরা চিন্তা করলাম কী করা যায়, যে কোনো মুহূর্তে তো ঝড় আসতে পারে, আমরা খবরটা দেবো কী করে? বাই দ্যাট টাইম ঝড় নামলো, আমরা কোনো খবর দিতে পারলাম না। খবর না দিতে পারাতে এদিকে কি হলো, বড় জাহাজ যে বেরোনোর কথা আছে সেও ওই জাহাজ দেখে ওই ঝড় দেখেছে, নেচেলি সেও বেরোতে পারছে না। আর আমরা মাঝ সমুদ্রে বেঙ্গল সবসময় রাফ থাকে। আমরা 19 জন ছিলাম। আমরা তখন করলাম কি, আমরা বুঝতে পারলাম যে কোনো মুহূর্তে জাহাজটা যে কোনো খুব ছোট জাহাজ তো যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। যে পরিমাণ দেখে একবার আমরা উপরে উঠে যাচ্ছি প্রায় 30 ফিট 40 ফিট 50 ফিট উপরে উঠে যাচ্ছি, আবার নিচে নেমে যাচ্ছি। এই যে রোলিং পিচিং হচ্ছে, রোলিং পিচিং এর সময় আমাদের ভিতরে মানে আমরা বুঝতে পারছি মনোবল ভেঙে যাচ্ছে। আমরা একদম মানে সাংঘাতিক অবস্থা আমাদের তখন। আর ওই ঢেউগুলো এসে মারছে আমাদেরকে, সে মুখে চোখে একদম সাংঘাতিক অবস্থা। জামা কাপড় তো পুরো লাইফ জ্যাকেট পরে, চোখে নোনা জল লাগলে চোখ জ্বালা করে। ওইভাবে আমাদের করা আছে, আমাদের ট্রেনিং দেওয়া আমাদের সেভাবে যে এই মুহূর্তে জলটা আসে সেই মুহূর্তে চোখটাকে বন্ধ করে দেওয়া, এগুলো সমস্ত আমাদের আছে, কিন্তু আমাদের সেরকম অসুবিধা হয় না। এইবার আমরা যখন বুঝতে পারলাম যে জাহাজটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, আমরা তখন করলাম কি সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম। লাইফ জ্যাকেট পরে আমাদের বলে এই টোয়িং রোপ থাকে, সেটাকে আমরা খুলে নিয়ে আসলাম ইয়ের থেকে, টোয়িংয়ের ইয়ের থেকে, হ্যান্ডেল থেকে নিয়ে এসে আমরা করলাম কি 19 জনকে একসাথে কোমরে বাঁধা হলো, মানে আলাদা আলাদা। এখানে আমরা গিট দিলাম, তারপর আরেকজন অন্তত 4 ফুট 5 ফুট দূরে যখন পাহাড়ে ট্রেকিং করা হয় তখন এরকম ভাবে এইভাবে আমরা এই চেইন করলাম একটা। চেন করে বুঝতে পারলাম যে কিছু জানি না কতক্ষণ এইভাবে, কারণ তখন কিছুই নেই আমাদের। আমরা সমস্ত লোয়ার ডেকের সমস্ত হ্যাচগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হলো, জল ঢুকে না যেতে পারে, তাড়াতাড়ি না ডুবে যায়, অ্যাটলিস্ট ক্যাপসাইজ না হলে ডুববে না, এটা আমি চিন্তা করে রাখলাম। আমরা সেটি ক্যাপসাইজ হলে তো আমরা জলে পড়ে যাবো। সুতরাং সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি লাইফ জ্যাকেট পরা এবং সবাই একসাথে বাঁধা। একসাথে বাঁধার কারণটা হচ্ছে বে অফ বেঙ্গল হচ্ছে পৃথিবীর সবচেয়ে রাফ হচ্ছে বে অফ বেঙ্গল, প্রচণ্ড তার সেই বে অফ বেঙ্গলে পড়ে গেলে পরে আমরা কোথায় যাবো, একটা মানে সিঙ্গেল পার্সন যদি হয় তাহলে খুঁজে পাওয়া যাবে, কিচ্ছু পাওয়া যাবে। কিন্তু 19 জন যদি একসাথে থাকি আমরা, তাহলে ন্যাচারালি যে কোনো জায়গা থেকে অ্যাটলিস্ট দেখতে পাবে। এই অবস্থার মধ্যে আমরা হলো বাই দ্যাট টাইম ইঞ্জিন বন্ধ হয়ে গেল, জাহাজ তখন যে এই মুহূর্তে মানে মোশনটা বন্ধ হয়ে গেল। মোশন বন্ধ হলে কি হয়, জাহাজ তখন মানে সেই মানে পুরো 90 ডিগ্রি। আপনারা এসওএস পাঠাতে পারছেন না, কিচ্ছু পাঠাতে পারছি না, কোনো খবর নেই। সেই সময় বললাম তো, সেই যুগটা যে কি ছিল এখন বলতে পারবো না। আমার নিজেরও এখন হাসি পায় যে আমি সেই যুগে ছিলাম, সেই যুগে ডিফেন্সে কাজ করতাম, যেন কিচ্ছু নেই, সিগন্যাল হাত দিয়ে দেখাতে হতো যে এই আমার কোনটা সিগন্যাল। এইরকম যুগে মানে মানে আমরা সেই মানে বললে পরে সে বলতে হবে সেই মানে তারপর কি হলো। আচ্ছা, তারপরে যেই মুহূর্তে আমরা যখন বুঝতে পারলাম যে আমরা জলে পড়ে যেতে পারি, আমরা কি হলো, জাহাজ আমাদের ক্যাপসাইজ করলো, আমরা জলে পড়ে গেলাম। জলে পড়ে যাওয়ার পরে শুধু আমরা বুঝতে পারলাম আমাদেরকে ঢেউ শুধু উপরে নিয়ে যাচ্ছে, আবার নিচে একদম গভীরে নিয়ে যাচ্ছে, যখন নিতে আবার উপরে উঠিয়ে আসছে, আর সল্ট ওয়াটার সমস্ত মুখের মধ্যে ঢুকছে, মুখ থেকে বমি হয়ে বেরিয়ে আসছে। এই বমি করা আর নিচে ঢুকে যাওয়া, আবার উপরে যখন আসছে তখন মনে হচ্ছে সমস্ত বাবা মা ভাই বোন সবাই দাঁড়িয়ে আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। এটা অদ্ভুত, মানে কল্পনা করে যেন বলে বোঝাতে পারবো। আমি জানি আমি মরে যাবো, যে কোনো মুহূর্তে মরে যাবো, আমার এটাই শেষ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার বাবা কাঁদছে, আমার মা কাঁদছে, আমার ভাই বোনেরা সব কাঁদছে, সবাইকে দেখতে পাচ্ছি। আবার জলে নিয়ে চলে যাচ্ছি, আবার দেখছি, আবার জলে নিয়ে চলে যাচ্ছি, আর কন্টিনিউয়াসলি বমি হচ্ছে। এবার কি হলো, ভাগ্যটা আমাদের একটাই ভালো যে কন্টিনিউয়াসলি সাইক্লোনটা হয়েছে। সেই সময় মাদ্রাসে যত জাহাজ ছিল বাইরে, সমস্ত জাহাজ ডাঙায় উঠে গেছিলো। 1966 সেপ্টেম্বরে যদি নিউজ পেপার দেখা যায়, দেখবে কতগুলো জাহাজ ডাঙায় উঠে গেছিলো, শিশরে উঠে গেছিলো। এত বড় সাইক্লোন হয়েছিল এই 1966-এ। সেই সময় একটা ছোট্ট একটা জাহাজ নিয়ে, মানে কলার ভেড়ার মতো, সেই নিয়ে আমরা বেরিয়েছি বে অফ বেঙ্গল থেকে কোচিন যাব, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। তারপরে কি হলো, আমাদের তো ওই অবস্থার মধ্যে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল ওই বমি করছি, জলে নিচে যাচ্ছি, আবার এই করে তো বুঝে নিলাম যে আর কোনো রাস্তা নেই, আমরা শেষ। কিন্তু তবুও আমরা মনের মধ্যে একটা জোর আছে যে আমরা 19 জন একসাথে বাঁধা আছি, যা হোক ডেড বডি তো পাওয়া যাবে, এটা একটা মনের মধ্যে তখন একটা হলো, ডেড বডি তো পাবে।
আমার বাড়ির লোক তো ডেড বডিটা দেখতে পাবে। এইসব মানে সমস্ত রকমের কিছু আসছে, সমস্ত জিনিস, ছোটবেলার কথাগুলো, সমস্ত রকম মানে ফ্রিকশন অফ সেকেন্ড, সমস্ত মানে আমার ছোটবেলাটা সম্পূর্ণ জিনিস আমার চোখের সামনে ভেসে উঠল। তারপরে আমি জানি না কিছু, যখন চোখ খুললাম দেখে আমি রেস কোর্সের উল্টো দিকটাতে তখন ছিল আর্মির হসপিটাল। সেই হসপিটালে আমি দেখি আমার দুটো হাত বাঁধা, দুটো পা বাঁধা। হাত পা বাঁধা? হাত পা বাঁধা। কারণ হচ্ছে যে আমার সমস্ত চামড়াগুলো গলে গেছিল সমুদ্রে জলে, নোনা জলে সমস্ত মাংসগুলো সমস্ত আলাদা হয়ে গেছিল। তখন ওই অবস্থার মধ্যে আমাকে শুধু আমার যখন জ্ঞান ফিরলো, আমি জিজ্ঞেস করলাম, বললো তোমাদেরকে 5 দিন পরে তোলা হয়েছে, আমরা ডেড বডি হিসেবে তুলেছি। হেলিকপ্টার গেছে, প্রথমে জাহাজ গেছিল, জাহাজ পারেনি, জাহাজের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গেছে, সাইক্লোনে ফেস করতে পারেনি, জাহাজ চলে, তখন হেলিকপ্টার গেছে, হেলিকপ্টার গিয়ে ফিরে এসছে। এই জন্য 5 দিন সময় লেগেছে। ওই হেলিকপ্টার গেছে এসছে আমাদেরকে ট্রেস করতে পারেনি। 5 দিন পরে আমাদের যখন ট্রেস করেছে তখন ওরা ওই হুক ফেলেছে। হুক ফেলে, ভাগ্যটা আমাদের ভালো, 19 জন একসাথে বাঁধা ছিলাম, ওরা হুক দিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে এসে সেই জাহাজের মধ্যে ফেলে, জাহাজের মধ্যে রাখে, জাহাজ নিয়ে এসে আমাদের কলকাতায় নিয়ে আসে। আমরা জানতে পারি যে আমাদেরকে ডেড বডি হিসেবে তুলে আনা হয়েছে। 19 জনকে? 19 জনকে। মানে তারা শিওর ছিলেন যে তাদের কেউ বেঁচে নেই এরকম? হ্যাঁ, সবার এটা তো আমি তার মনের মধ্যে নেই, এটা সাধারণ কথা। তো আপনারা 19 জনই কি বেঁচে ছিলেন? 19 জনই বেঁচে ছিলাম। কিন্তু কথাটা হচ্ছে তার মধ্যে যাদের শারীরিক ইয়ে ছিল, কারণ সবার তো শারীরিক ক্ষমতাটা সমান না। আমার যেমন সল্ট ওয়াটারের ভিতরে ঢোকার জন্য আমার ইউরিন ব্লক হয়ে গেছিল। ইউরিন ব্লক হওয়ার দরুন আমার কি সল্ট ওয়াটার যখনই মুখে ঢুকেছে বেরিয়ে গেছে। ওদের ইউরিন ব্লক না হওয়ার দরুন কি হয়েছে, ওদের ওই সল্ট ওয়াটার ভিতরে গেছে, গিয়ে লিভারটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের ওখানে 19 জনের মধ্যে 5 জন চলে গেল যে আউট অফ সার্ভিস, মানে তারা সার্ভিস করার মতো অবস্থায় নেই। কারো চোখ নষ্ট হয়ে গেলো, কারো লিভার নষ্ট হয়ে গেছে। কারণ এইরকম অবস্থার মধ্যে আমরা মাত্র 5-6 জন ছিলাম যারা মোটামুটি, আমি জিজ্ঞেস করলাম, বলো তোমার এই দেখালো একটা বাকেট, এত বড় একটা বাকেট, বলে এই বাকেট, 1 বাকেট ইউরিন বের করা হয়েছে, তোমার পাম্প করে বের করা হয়েছে। এই ইউরিনটা তোমার আটকে ছিল জন্য তোমার ভিতরে কোনো সি ওয়াটার কোনো কাজ করতে পারেনি, বাঁচার আশা ছিল না। আমি যে বেঁচেছি এটা আমার একটা সেকেন্ড লাইফ, সত্যি কথা বলছে, এটা সেকেন্ডে। তারপরে অনেকগুলো আছে, আরও জীবনে অনেক কিছু জায়গা থেকে আমি অনেকবার আমি একদম মানে মৃত্যু মুখে পৌঁছে গিয়ে, আমি জানি না স্টেপিংটা আমার দিয়েও আমি ফিরে আসতে পেরেছি। এটা আমার জীবনের একটা বিরাট ইয়ে। আমি একটু আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে আমরা তো সিনেমায় এরকম কত রকম ঘটনা দেখি যেগুলো রোমহর্ষক ঘটনা, কিন্তু এই যে আমি শুনছি ওনার কথা, ওনার সঙ্গে কথা বলছি এবং ওনার নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানছি, মানে এই ঘটনাগুলো সিনেমার থেকেও অনেক বেশি রোমহর্ষক এবং অনেক মানে এবং এই বাস্তবটা কতটা কঠিন এবং কতটা চ্যালেঞ্জিং সেটা ফিল করতে পারছি। মানে এই মুহূর্তে তো আমার অসম্ভব, মানে কিরকম বলবো, আমি থ্রিলিং লাগছে বললেও সেটা ঠিক করে বোঝানো হবে না। স্যার আরেকটু শুনবো যে আপনার এরকম আরো অভিজ্ঞতা হয়েছে, একটু শুনবো। 71 সালের যুদ্ধ। আচ্ছা, বাংলাদেশ আমাদেরকে বলেছে, তখন তো বাংলাদেশ নেই, পাকিস্তান আমাদেরকে, শেখ মুজিবুর রহমান আমাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্দিরা গান্ধী আমাদের করেছে, আমরা জাহাজে যাব। আমি জানাতে চাই, আমি ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত লোক জানুক যে ওই জাহাজটা নিয়ে আমরা যখন বেরোলাম আমাদের ভিতরে আমরা জানতে পারলাম যে ওই জাহাজে কোনো কামান কাজ করে না, কোনো আর্মস অ্যান্ড অ্যামিউনিশন কিছু নেই, সমস্ত কিছু যেটুকু একটা কামান যেভাবে কাজ করছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর যেটুকু সেল ছিল সেই সেলের কোনো কাজে লাগবে না। সেই সেলটা নিয়ে সরকার আপনাদের পাঠালো কেন? এইবার বলি কেন। সেই ন্যাচারালি কি হলো, পিএনএস গাজীকে আমরা ডুবিয়েছি, আমরা নিশ্চিন্ত হলাম যে আমরা একটা বিরাট শত্রুকে ধ্বংস করেছি। গাজী অ্যাটাক বলে একটি সিনেমা হয়েছিল আমাদের, তো সেটার সাথে কতটা মিল আছে? গাজী অ্যাটাকের সাথে নামটাই মিল আছে, কিছু কেন বলছেন এটা? কোনো কিচ্ছুতে মিল নেই। আর জাহাজ আছে, সাবমেরিন থেকে ফায়ার করা হয়েছে। কোথায় সাবমেরিন থেকে ফায়ার করা হয়েছে? তখন কোথায় ছিল? ইন্ডিয়াতে সাবমেরিন। এটা রিয়েল ফ্যাক্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আইএনএস রাজপুত, এর প্রমাণ হচ্ছে এইটা লেখা আছে আইএনএস রাজপুত। আচ্ছা, এবং লেখা আছে স্টোরের। এটা হচ্ছে মানে এই হচ্ছে সেই চাবি। এই সেই চাবি। এবার হয়তো 71 সালে, কারণ 65 সালের যুদ্ধ যতটা আমার এক্সপেরিয়েন্স ছিল তার থেকে অনেক বেশি আমার 71 সালে। সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। আপনি তাকে সাক্ষাৎ করেছেন যুদ্ধের আগে? যুদ্ধ হওয়ার আগে উনি ওনার একটা জিনিস ছিল, উনি জাহাজে আসতেন। আচ্ছা। বিশেষ করে আমি তখন নেভির স্পোর্টস টিমে আছি, হঠাৎ আমাদেরকে বলা হলো
টিমে যারা আছো সবাইকে জাহাজে যেতে হবে। তোমরা সব তৈরি হয়ে নাও, জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাদের কিন্তু জাহাজে যেতে হবে। পার্টিকুলারলি আমরা জানি না এখন কোন জাহাজে যাবো। আমাকে বলা হলো, তারপরের দিনকে আমাকে জানানো হলো যে ইউ হ্যাভ বিন পোস্টেড টু আইএনএস রাজপুত। আইএনএস রাজপুত আমি 65-এ ছিলাম। বলে হ্যাঁ, 65-এ যে জাহাজে ছিলাম সেই জাহাজে আমার পোস্টিং, তার মানে যে জাহাজটাতে কিচ্ছু নেই। আমি এটা মনে মনে কল্পনা করে নিলাম। ঠিক তাই, আমি গিয়ে দেখলাম আইএনএস রাজপুতে, গিয়ে দেখলাম কিচ্ছু নেই, কামান কাজ করে না, কোনো অ্যামুনিশন নেই। স্যার একটা প্রশ্ন আমার আসছে, সেটা হচ্ছে যে যুদ্ধ জাহাজ, মানে এই যে বিষয়টা, মানে আমরা সাধারণ মানুষ হিসেবে যুদ্ধ জাহাজ বলতে যেটা বুঝি যে জাহাজের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো দিয়ে যুদ্ধ হয়, তো এক্স্যাক্টলি কি কি থাকে, কি কি ইকুইপমেন্টস থাকে যদি আপনি একটু বলেন। জাহাজে এখন যেমন বর্তমানে যেটা আছে, সেখানে মিসাইল আছে, টর্পেডো থাকে, সাবমেরিন, অ্যান্টি সাবমেরিন টর্পেডো থাকে, গান তো আপনার যেগুলো ইয়েতে ফায়ার করা হয়, নেভাল বেস টু এয়ার, সেগুলো করা হয়। প্লাস ল্যান্ড ফাইট যখন হয় তখন ল্যান্ড ফাইটিংয়ের সময় সেগুলো সমস্ত মডার্ন ইকুইপমেন্ট, যেমন AK-47 থেকে আরম্ভ করে সমস্ত রকম কিছু আমাদের থাকে। একটা জাহাজে সমস্ত রকম, শুধু তাই নয়, কামান থাকে, যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা আর্মিরা ব্যবহার করে সেটা আমরা ব্যবহার করি, নেভি। কামান, এই কামানটার কি হচ্ছে, কামানের বিরাট ক্ষমতা। একটা অন্ততপক্ষে 300 ফিট 400 ফিট পর্যন্ত যেতে পারে কামানের গোলাটা। ও গোলাটা গিয়ে যে জাহাজটাকে টার্গেট করব আমাদের সেটা সেট করতে হয়, সেট করে দিয়ে টার্গেটে সেটা ফায়ার করা হয়। ফায়ার করলে আমার সময় ছিল, এখন তো মডার্ন হয়েছে, এখন সমস্ত কিছুই ইয়েতে হয়, ইলেকট্রিক্যালি হয়। এখন কাউকে কোনো, আমরা তো ম্যানুয়াল, আমরা ম্যানুয়ালি করেছি। এই আমার হাতে এটা দেখাচ্ছি, বোম শেল পড়েছিল, একটা শেল পড়ে গেছিল আমার হাতে, আমি জাহাজে পড়ে যাচ্ছিল, আমি হাত দিয়ে সেই সেলটাকে, আমি ক্যাপ্টেন অফ দ্য মাউন্টেন ছিলাম জাহাজে, মানে যে ফায়ারিংটা হবে সেই ফায়ারিংয়ের আমি মাউন্টেন মানে ইয়ে ছিলাম, ক্যাপ্টেন। এই জাহাজটা যখন শেলটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে তখন আমাদের হাতে পাঞ্চ করে ঢুকাতে হতো। যে ছেলেটা পাঞ্চ করছে, মানে জাহাজের একটা হাতে এখানে ইয়েটা কি বলে গোলাটা, আর এই পাশে ইয়েটা এইরকম সাইজের হয় একটা, ওই গোলাটা হাতে রেখে আর এই পিছন দিক দিয়ে এটা হাতে করে নিয়ে ওই মুখে নিয়ে গিয়ে পাঞ্চ করে, আর সেম টাইম ওটাকে ব্রিজটা, মানে যেটা ইয়েটা ডোরটা, সেই ডোরটা ক্রস করতে হবে আমাকে, মানে একটা সেকেন্ড এদিক ওদিক হলে পরে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। ওই অবস্থার মধ্যে ও করলো কি, যখন পাঞ্চ করেছে পাঁচটা ঠিক হয়নি, 100% পাঞ্চ হয়নি, 100% পাঞ্চ না হওয়ার জন্য রিটার্ন করেছে। মানে আমাকে বন্ধ করবো কি, আমি বন্ধ করবো কারণ তো অলরেডি আমি যদি এই বন্ধ করতে যাই তো এইরকম জায়গায় আছে, চলে এইখানে আমি বাড়ি খাচ্ছি, আমি তো বন্ধ হবে না। আমার ব্রিজ বন্ধ হবে কখন, আমি যখন এটা এইরকম জায়গা থাকবে তখন আমার ব্রিজ বন্ধ হবে। আমার তো এই জায়গায় থাকছে, আমি বুঝতে নিলাম, সাথে সাথে আমি ওখান থেকে জাম্প করে নিচে নেমে ওই শেলটাকে হাত দিয়ে বাঁচালাম, যাতে শেলটা জাহাজে না ফাটে। চিন্তা করে দেন জীবনে কত বড় ইয়ে, আমি পুরো জাহাজটাকে বাঁচালাম এই হাতের উপরে। আমার শুধু এইটুকু মনে আছে, আমি এটাকে টুকরো হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল, আর কিছুক্ষণ পরে আমি মানে জ্ঞান আমি হারিয়ে গেলাম, মানে আমার মানে মোটামুটি জ্ঞান হারিয়ে গেল। শেলের একটা প্রচন্ড ওয়েট, সেই ওয়েটটা আমার পুরো নার্ভটাকে ইয়ে করে দিয়েছে। সেই অবস্থার মধ্যে ওই আমাকে ধরে ধরে নিয়ে গিয়ে ওরা সমস্ত হসপিটালে নিয়ে গেল, সেলাই হলো, এসব সেলাই হয়েছে, এই সেলাই হলো। সেদের ন্যাচারালি এই হচ্ছে আমার জীবনের সেই সময় জ্ঞান ফিরেছে আমার প্রায় ধরুন ঘন্টা 2-3 পরে, ঘন্টা 2 তখন থেকে আমি আমাদের নেভাল জাহাজেই ইয়ে থাকে, সিক বে বলে যেটাকে, মানে হসপিটাল, সেখানেই আমরা জাহাজে আমাদেরকে হসপিটাল। কত লোকের প্রাণ বাঁচিয়েছিলেন সেদিন? আচ্ছা, এটা হচ্ছে আমার বিরাট ইয়ে। কত লোক ছিল আমাদের জাহাজ, আমরা প্রায় হয়তো বললাম 80 থেকে 90 জন, 80 থেকে 90 জনের প্রাণ আপনি একা বাঁচিয়েছি। এই অবস্থার মধ্যে ওই শিপ ইয়েটা, তখন আমরা দেখা হলো যে ওই কামানটা আর কাজ করছে না। চিন্তা করে দেখুন, আমাদের কাছে কি, আমরা 71 যুদ্ধ করতে যাচ্ছি, বাংলাদেশ আমাদেরকে বলেছে, তখন তো বাংলাদেশ নেই, পাকিস্তান আমাদেরকে, শেখ মুজিবুর রহমান আমাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্দিরা গান্ধী আমাদের করেছে, আমরা জাহাজে যাব। সেই অবস্থার মধ্যে জাহাজ নিয়ে আমরা যুদ্ধ করতে যাব। সেই যুদ্ধতে আমরা যখন বেরোলাম, মানে তখন আমাদেরকে এই যে কথাটা আগে বলা হয়েছিল যে আমি ওই জাহাজে যখন আইএনএস রাজপুতে জয়েন করলাম, তখন আমার কেন মনে হলো যে এই জাহাজটাতে আমি আসলাম কেমন করে আবার, কারণ আমি জানি যে এই জাহাজটা ডিকমিশনে যাচ্ছে। ডিকমিশন মানে ওই জাহাজটা যে কোনো ইয়েতে ওই যুদ্ধ যদি না লাগতো তাহলে ওটাকে
স্ক্র্যাপ হিসাবে সেল করে দেওয়া হতো, স্ক্র্যাপ। সেই জাহাজটাকে যুদ্ধে পাঠানো না কেন, এইবার আমি বলবো। এটা আমার একটা বিরাট গর্বের কথা এখানে আমি বলতে চাই। আমি জানাতে চাই, আমি ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত লোক জানুক যে ওই জাহাজটা নিয়ে আমি যখন বেরোলাম, আমরা যখন বেরোলাম, আমাদের ভিতরে আমাদের কি আমরা জানতে পারলাম যে ওই জাহাজে কোনো কামান কাজ করে না, কোনো আর্মস অ্যান্ড অ্যামিউনিশন কিছু নেই, সমস্ত কিছু যেটুকু একটা কামান যেভাবে কাজ করছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আর যেটুকু সেল ছিল সেই সেলের কোনো কাজে লাগবে না। সেই সেলটা নিয়ে সরকার আপনাদের পাঠালো কেন? এইবার বলি কেন। আমাদের বলা হলো তোমাদের দুটো কাজ, আইএনএস রাজপুতকে তোমাদেরকে দুটো কাজ দেওয়া হলো। এটা একটা বিরাট গর্বের কথা আমার, আমি গর্ববোধ করি এটা। ভারত সরকার আমাদেরকে চিন্তা করেছিল এবং আমাকে পাঠিয়েছিল সেই জাহাজে। কি জাহাজটাকে বলা হয় সুইসাইড অ্যাটাকার। যখন কোনো অস্ত্র থাকবে না, যখন কোনো কিছু নেই, তখন একটা মাত্র রাস্তা আছে সুইসাইড অ্যাটাক। জাহাজ করবে কি টোটালি ফুল স্পিড এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে যে জাহাজকে টার্গেট করবে সেই জাহাজের ঠিক সেন্টারে হিট করবে। ওই জাহাজটা ডুবে যাবে, আমিও ডুবে যাব। আমাদেরকে চিন্তা করে দেখুন, আমার জীবনটা মানে আমরা যারা জাহাজে ছিলাম আমরা জেনে গেলাম যে আমরা যাচ্ছি সুইসাইড অ্যাটাকার হিসাবে। এটা একটা বলবো আইএনএস রাজপুতের যারা ছিল সেই সময়, তারা প্রত্যেকে সত্যি বলছি তারা ভগবান তুল্য লোক। কতজন ছিল? আমরা 125 জন ছিলাম। 125 এবং তারা প্রত্যেকে জানছে যে আমাদের শুধু বলা হলো তোমরা চিঠি লিখে তোমাদের যারা বেসে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে চিঠি লিখে দিয়ে যাও যে তোমরা বাড়ির লোককে জানতে পারে, তোমরা যদি আমরা ফিরে না আসি, যদি আমরা মারা যাই, তাহলে তোমরা একটু চিঠিগুলো পোস্ট করে দিও, অ্যাটলিস্ট আমার বাড়ির লোক জানতে পারবে যে আমি এই কারণে মারা গেছি। এই অবস্থার মধ্যে আমাদেরকে বলা হলো, আমি বুঝতে পারলাম যে এই জাহাজে আমি ঢুকে আসলাম। 3rd ডিসেম্বর আমাদের ডিক্লেয়ার হলো, ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করলো ওয়ার, অফিসিয়াল ওয়ার ডিক্লেয়ার হলো, ডিক্লেয়ার্ড ওয়ার অন 3rd ডিসেম্বর আমাদেরকে। এবং আমাদেরকে 3rd ডিসেম্বরে বলেছিল তো তোমরা ইমিডিয়েটলি 3rd ডিসেম্বর বেরিয়ে যাও, পাকিস্তানি সাবমেরিন আশেপাশে আছে ভাইজাগায়। আমার তখন ডিউটি ইস্টার্ন সেক্টরে, আমরা তখন না আইএনএস রাজপুত যেমন 65 ওয়েস্টার্ন সেক্টরে ছিলাম, এই ইস্টার্ন সেক্টরে ওরা আমরা যখন করা হলো, আমাদেরকে বলা হলো যে তোমরা বেরোবে। এবং রাজপুতকে এই পিএনএস গাজী কিন্তু প্রচণ্ড সফিস্টিকেটেড এবং তার যে ক্ষমতা আমাদের ভারতবর্ষে তখন কেউ ছিল না। ওর ক্ষমতা প্রচণ্ড ক্ষমতা, ওরা মাইন্ড সেট করতে পারে, ওরা অ্যান্টি সাবমেরিন করতে পারে, ওরা জাহাজ টু জাহাজ ফায়ার করতে পারে, ওরা এয়ারে ফায়ার করতে পারে ওই সাবমেরিন থেকে। কি সফিস্টিকেটেড! এই সাবমেরিনটা 64-এ আমেরিকা বিক্রি করে পাকিস্তানকে, এবং ওরা 65-এ ওয়ারেও এটাকে যেহেতু সাবমেরিনটা বলাতে আমার তখন মনে পড়ে গেল 65-এ এই সাবমেরিনকে আমাদের হাতে পড়েছিল। এই সাবমেরিনকে আমরা প্রচন্ড স্পিড, আর আমরা যেহেতু ওয়ার্ল্ড ডিস্ট্রয়ার, সুতরাং আমাদের ক্ষমতা অনেক কম, আমরা সে সময় ধরতে পারিনি। কিন্তু আমার ভিতরে একটা ছিল যে আমি সাবমেরিনটাকে পেয়েছিলাম কিন্তু মারতে পারিনি। এটা আমি জানি না কেন ভিতরে থেকে গিয়েছিল। যেই মুহূর্তে শুনলাম যে আমি সেই পাকিস্তানি সাবমেরিনকে মারতে যাচ্ছি, আমার ভিতরে একটা বিরাট হলো। এইবার আসলো বিক্রান্ত পিকচারে, কারণ হচ্ছে আমরা তখন জানি না কেন আমরা যাচ্ছি। তোমাদের বলা হলো যে তোমরা কিন্তু বিক্রান্ত, নো আইএনএস রাজপুত। তোমরা কোনো রকম কাগজপত্র, চিঠিপত্র, ইভেন্ট যে মেসেজ যাবে, ইভেন্ট যে যার সাথে দেখা হবে বা হবে, বলবে আমি আইএনএস বিক্রান্তে আছি। কেউ যেন জানতে না পারে যে আইএনএস রাজপুত এখানে আছে। আইএনএস রাজপুতকে ডিসগাইজ করে রাখা হলো, ক্যামাফ্ল্যাশ করে রাখা হলো, যে যাতে জানতে না পারে। আইএনএস রাজপুতকে বলা হলো তোমরা কিন্তু এই অবস্থার মধ্যে বেরোবে 3 তারিখে 3rd ডিসেম্বরে। আমরা কি করলাম, আমাদের হঠাৎ খেয়াল হলো মানে 4th মর্নিংয়ে আমাদের 3rd ডিসেম্বর রওনা দিয়ে আমরা 4th ডিসেম্বরের মাঝামাঝি রাত 2টোর সময় তখন ঠিক করা হলো যে ঠিক আছে 3rd ডিসেম্বর না, আমরা মিড নাইটে করে সেল করবো। ওরা 2টো নাগাদ 4 তারিখে মানে 4th ডিসেম্বর রাত 4টার সময় আমরা 2টোর সময় আমরা বেরোবো। এই আমাদের হলো, ফাইনাল হলো। তারপরে যখন আমরা মোটামুটি এদিকে ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে, সমস্ত কিছু রিপোর্টগুলো যেগুলো আসছে, তখন তো ওই টেলিগ্রাফিক তখন তো ফোন বা কিছু নেই, টেলিগ্রাফিকের মেসেজ যেগুলো আসে, সেই মেসেজ যেগুলো আসছে যে মোটামুটি সাবমেরিন আশেপাশে কোথাও আছে। তখন আমাদের স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করে দিলাম। আরও বলে যে না, আমরা আর 2টায় বেরোবো না, আমরা 12টায় বেরোবো, 11:30 থেকে বেরোবো। এইবার কি হলো ন্যাচারালি, এবং আমরা যে বেরোচ্ছি এটা ইভেন আমরা যখন ভাইজাগ থেকে বেরোচ্ছি, ভাইজাগের লোকেরাও জানে না, মানে আমাদের নেভাল লোকেরাও জানে না, শুধুমাত্র একমাত্র আইএনএস রাজপুত অ্যান্ড হেডকোয়ার্টার, এই দুজনের মধ্যে কথা হলো যে রাতের বেলা 11:30 সময় বেরোবো আমরা। ইন্দিরা গান্ধীর স্পিচ শেষ হবে, আমরা বেরোলাম। এবার কি হচ্ছে, ওখানে
আমাদের যে মেসেজ পাঠানো হলো আইএনএস বিক্রান্তের নামে, কারণ বিক্রান্ত যেহেতু বড় জাহাজ, ওদের প্রচুর মেসেজ পাঠানো হয়তো, প্রচুর আছে আমাদের সমস্ত কিছু, এর অসুস্থ হয়েছে, এই এর মা অসুস্থ, যেতে হবে, এরম ছুটি চাই, এইসব এরম সমস্ত কিছু প্রচুর করে সবাইকে যাতে বুঝতে পারে ইন্টেলিজেন্স পাকিস্তানের যে আইএনএস বিক্রান্ত হবে। বাই দ্যাট টাইম আমরা জানি আইএনএস বিক্রান্তের টার্গেট কি বলে পিএনএস গাজীর। আমরা তখন আমাদের বলা হলো তোমরা আইএনএস বিক্রান্তকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে একদম আইসোলেটেড এরিয়াতে নিয়ে যাওয়া হলো আন্দামানের দিকে, আচ্ছা, যাতে কেউ টের না পায়। একদম চুপি সারে নিয়ে যাওয়া হলো, বিক্রান্তকে সরিয়ে দেওয়া হলো। এবং বিক্রান্ত আমরা সমানে খবর দিয়ে যাচ্ছি, বিক্রান্ত বেরোচ্ছি রাত্রিবেলায় 2টোর সময়, 4 তারিখ 2টোর সময় আমরা বেরোবো, এইভাবে বেরোলাম। এবং একটা জিনিস হচ্ছে যে ওখানে চ্যানেলটা খুব সরু, এই ভাইজাগের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাহাজ ডুবে যায়, ওখানে ডুবে যাওয়ার পরে ওই জাহাজটা তোলা হয় না, ন্যারো চ্যানেল হওয়ার জন্য একটা জাহাজ বেরোতে পারে, ওয়ান ওয়ে প্যাসেজ, একটা জাহাজ বেরোতে পারে আর একটা জাহাজ ওয়েট করে, তারপরে আবার ঢুকতে হয়, এরকম এই চ্যানেল দিয়ে আমাদের বেরোতে হবে। আমরা জানি যে আমরা যখন বেরোবো তখন যদি আমাদের কেউ অ্যাটাক করে বা কিছু করে, আমাদের কিছু করার থাকবে না। আমরা সেই জন্য টাইমটাকে পুরো চেঞ্জ করে দিলাম। টাইমটা চেঞ্জ করে দিয়ে আমরা তো 11:30 বেরিয়েছি। আমরা চ্যানেলটা ক্রস করলাম, সাথে সাথে আমার টিম, আমি যে টিমের লিডার ছিলাম হচ্ছে ডেপ্থ চার্জ ফায়ারিং টিম, সেই আমাদেরকে বলা হলো তোমরা ইমিডিয়েট, ক্যাপ্টেন আমাদের বলে দিল যে ইমিডিয়েট তোমরা যেই চ্যানেলটা ক্রস করবো সাথে সাথে তোমরা ফায়ার করতে থাকবে, কন্টিনিউয়াসলি ফায়ার করে যাবে ডেপ্থ চার্জ। আর ডেপ্থ চার্জের নিয়ম হচ্ছে ডেপ্থ চার্জ ফায়ার করার সময় জাহাজ ফুল স্পিডে রাখতে হয়, নাহলে আমার জাহাজে ডুবে যাবে, মানে আমার জাহাজে হিট করবে, স্প্রিন্টারগুলো আমাদের জাহাজকে। সুতরাং আমাদের ফুল স্পিডে জাহাজ বেরোচ্ছে আর আমরা ডেপ্থ চার্জ ফায়ার করছি। ডেপ্থ চার্জ ফায়ার করে ডেপ্থ চার্জটা 40 ফুট নিচে যায়, জলের নিচে গিয়ে সেখানে বাস্ট করে তারপরে সেই জলের ইয়েটা স্ফুলিঙ্গটা ছড়িয়ে যায়, পুরো সমুদ্র ছড়িয়ে যায়। এইবার আমাদের করতে করতে প্রায় বেশ অনেকক্ষণ কেটে গেছে, তখন তো আর ঘড়ি দেখা বা দেখা কিছুই না, বুঝে গেল যে অনেকক্ষণ কেটে গেছে। কাটার পরে হঠাৎ দেখলাম একটা বিশাল সাউন্ড, একটা প্রচন্ড, যেটা আমাদের ডেপ্থ চার্জ ফায়ারের থেকে আলাদা। ডেপ্থ চার্জ ফায়ারে আক্রমণ আলাদা শব্দ হয়, সেটা আমাদেরকে জানা আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি। আর এই সম্পূর্ণ অন্য একটা শব্দ পেলেন, শুধু তাই নয়, জাহাজ জলটা উঠলো প্রায় আমাদের যদি মানে 20 ফিট ইয়ে থেকে সি লেভেল থেকে ওঠে, ওদের প্রায় 50 ফুট উঠে গেল উপরে। তখন আমরা যে বিশাল কিছু হয়েছে, আমরা বুঝতে পারছি না, যে কোনো কিছু হোক না করে একটা বিশাল কিছু হয়েছে এই ভাবছি। আর তখন কোনো ডিটেক্টর নেই না, কোনো ডিটেকশনের ব্যাপারই নেই। এখন যেমন সমস্ত কিছু দেখা যায় জলের নিচে কি আছে না আছে, তখন কিছুই নেই, আমরা কিছুই জানি না, আমাদেরকে কেউ চেনে না। এখন যেমন একটা যুদ্ধে গেলে পরে তার ফটোটা সবচেয়ে আগে পাবলিক দেখে নেয়, আর আমরা যে যুদ্ধ করে আসলাম আমাকে কেউ চেনেই না। সেই হচ্ছে, আপনি হাসছেন কিন্তু এটা তো যথেষ্ট খারাপ লাগার জায়গা। ওইটাই তো কথা। এই অবস্থার মধ্যে আমরা যখন এই চ্যানেল পাস করে যাচ্ছি, তো চ্যানেল এটা বিশাল আওয়াজ হলো। আমরা মোটামুটি মাঝ সমুদ্রে যখন এসে পৌঁছেছি, আকাশ পরিষ্কার হয়ে আসছে, হঠাৎ একটা মেসেজ আসলো, ওই টেলিগ্রাফিক মেসেজ, যে ওয়েল ডান রাজপুত, ইউ সাঙ্ক পিএনএস গাজী। মানে আমরা শুধু ওই মেসেজটা দেখার পরে আমাদের ভিতরে একটা মানে বুঝিয়ে বলতে পারবো, এটা বুঝিয়ে বলা যায় না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যে জাহাজে সাবমেরিনটাকে, বিশেষ করে আমার, কারণ আমি একমাত্র জাহাজে যে 65 এবং 71-এ ওই রাজপুতে ছিলাম, এবং 65 আমি ফেস করেছি এই পিএনএস গাজীকে। এই যে সময়টা, এই যে ইয়েটা, এটা একটা অদ্ভুত। সেই ন্যাচারালি কি হলো, পিএনএস গাজীকে আমরা ডুবিয়েছি, আমরা নিশ্চিন্ত হলাম যে আমরা একটা বিরাট শত্রুকে ধ্বংস করেছি। এবং স্যার এটা নিয়ে একটা সিনেমা হয়েছে, গাজী অ্যাটাক বলে একটি সিনেমা হয়েছিল আমাদের, তো সেটার সাথে কতটা মিল আছে? গাজী অ্যাটাকের সাথে নামটাই মিল আছে, কিছু। কেন বলছেন এটা? কোনো কিচ্ছুতে মিল নেই। আর জাহাজ আছে, সাবমেরিন থেকে ফায়ার করা হয়েছে। কোথায় সাবমেরিন থেকে ফায়ার করা হয়েছে? তখন কোথায় ছিল? ইন্ডিয়াতে সাবমেরিন টর্পেডো দিয়ে ফায়ার করে দেওয়া হয়েছে, আমাদের কাছে কিচ্ছু ছিল না। এটা রিয়াল ফ্যাক্টটাকে সরিয়ে দেওয়া হয়েছে। রিয়াল ফ্যাক্টটা তো রিয়াল, সেটাকে কেমন করে, সেটাকে কোনো কেউ ইয়ে করতে পারবে, এটা আমি বারবার বলেছি। সেটাই হচ্ছে কথা। এখন কথাটা হচ্ছে ওনারা বলছেন যে আমরা সিনেমা আমরা বিজনেসের জন্য করি, আমরা কি রিয়ালে কি হয়েছে না হয়েছে যেটুকু আমরা জানতে পারি সেটুকু। আমরা যে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো, হচ্ছে যখন ল্যান্ড ফাইট হয় তখন বহু লোক সেটা দেখতে পায় বা বহু কিছু জানা যায়, বহু কিছুই হয়। জাহাজে কি হয়, জাহাজে যে কটা লোক সেই কটা লোক। তারপরে যে পাকিস্তানের সাবমেরিনকে দেখবেন বহু লোকে, আমাদের নেভালের বড় বড় অফিসার সমস্ত এত বড় বড় বক্তৃতা দিয়েছে। কোথা থেকে জানলেন? ছিলেন সে সময় স্পটে ছিলেন? কেউ স্পটে ছিল না, আমরা ছিলাম স্পটে।
জানি আমরা রিয়েল ফ্যাক্টর, আমাদেরকে সাইফার করে দেওয়া হয়েছে। জাহাজে আমরা থাকতাম, আমাদের জাহাজে কোন জাহাজ আছে সেটা বলা যাবে না, ছুটিতে আসতাম বাড়িতে এসে বলতে পারতাম না আমি কোন জাহাজে আছি। এত স্ট্রিক্ট ছিল আমাদের সময়, মুখ দিয়ে কোনো কথা বলা যেত না। আর ফটোর তো কোনো প্রশ্ন নেই, কারণ তখন ক্যামেরাও নেই, ভারতবর্ষে টিভিও বেরোয়নি, মোবাইলও বেরোয়নি, ক্যামেরাও নেই। ওই ক্যামেরা ছিল তা ওই ক্লিক টিকটিক করে একটা একটা করে ফটো তোলা হতো। সুতরাং আমার কোনো স্মৃতি নেই যে আমি প্রমাণ করতে পারবো, ভারতবর্ষের লোকের কাছে বলতে পারবো। হ্যাঁ, আমার যে ডিসচার্জ সার্টিফিকেটগুলো আছে তাতে আমার লেখা আছে আমি কতদিন থেকে কত তারিখ পর্যন্ত কোন সময় কোথায় কোন জাহাজে ছিলাম, ছিলাম, সেগুলো আমার রেকর্ড আছে। কিন্তু আমাকে রেকর্ড তো আমি সবাইকে দেখাতে পারবো না। আর ফটো থাকলে কি হয়, ফটোটা যে কোনো জায়গায় পোস্ট করা যায়, সেটাও নেই। কি আছে, কিছু জিনিস আমার কাছে আছে, এটা একটা অদ্ভুত জিনিস দেখাবো। এটা আমার একটা মানে ভাগ্য বলতে হবে যে আমি যে জাহাজে ছিলাম আইএনএস রাজপুত, এর প্রমাণ হচ্ছে এইটা লেখা আছে আইএনএস রাজপুত। আচ্ছা, এবং লেখা আছে স্টোরের, এটা হচ্ছে মানে এই হচ্ছে সেই চাবি, এই সেই চাবি যে চাবিগুলোতে যেহেতু ডিকমিশনড হওয়ার আগে এই স্টোরের মধ্যে ডেপথ চার্জের যে সব অ্যামুনিশন বা এগুলো সমস্ত এই স্টোরে ছিল। যেহেতু আমি একজন লিডার ছিলাম সেই টিমের, সুতরাং এই চাবিটা ছিল আমার কাছে। আমি জানি না এই চাবিটা আমার কাছে আসলো কি করে, হয়তো এটা প্রমাণ করবার জন্য, যে দেখানোর জন্য যে এই দেখো আপনি ছিলেন সেই সময়। একদম। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অর্থাৎ সিনেমায় আমরা যেরকম ভাবে দেখেছি সেই গল্পটা পুরোপুরি ভুল, এবং আমার হাতে এই মুহূর্তে এই চাবিটা রয়েছে যেটা প্রমাণ করছে যে যেই মানুষটা সেই সময় ছিল, যেই মানুষটা সেই সময় যুদ্ধ করেছে, প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, সেই মানুষটা আমার সামনে বসে এই গল্পটা বলছেন এবং একদম সত্যি ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ সিনেমায় আমরা যেটা দেখেছি সেটা সর্বৈব ভুল। মানে ভারতের কোনো সাবমেরিন পাকিস্তানের সাবমেরিনকে ডোবায়নি। রাজপুত এই যে তার হাতে, আমার হাতে যেটা রয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল স্টোরের চাবি, সেই যে জাহাজ সেটা গাজীকে অ্যাটাক করেছে এবং ডুবিয়েছে, সেই গল্পটা একটুখানি শুনবো স্যার আপনার কাছে। নিশ্চয়ই। আমাদের সেই সময় ওই জাহাজে তো অন্য কিছু ফাংশন করতো না, কারণ কামান থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাবসলিউট হয়ে গেছিল, সব নষ্ট হয়ে গেছিল। আমাদের কাছে একটাই ছিল, সেটা হচ্ছে ডেপথ চার্জ আর সুইসাইড অ্যাটাক। এই দুটোই অস্ত্র আমাদের কাছে ছিল, আর কিছু ছিল না। তা আমি এখানে যেহেতু প্রশ্ন উঠলো যে গাজী অ্যাটাক একটা সিনেমা হয়েছিল, ন্যাচারালি তাই আমি বলবো সর্বৈব মিথ্যা। কারণ হচ্ছে যে কোনো পাকিস্তানি ইন্ডিয়ান সাবমেরিন পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ডুবায়নি, ডুবিয়েছে আইএনএস রাজপুত। এবং শুধু তাই নয়, কিভাবে ডুবলো সেটা একটুখানি ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই কারণ হচ্ছেই, যখন আমরা ওই রাত্রিবেলায় 2টোর সময় না বেরিয়ে 12টার সময় বেরোলাম, ওরা খবর পেয়ে গেল। এটা বলার আমার বিশেষ প্রয়োজন এখানে, যেন সবাই জানুক যে কেন আজকে আমি এই জায়গায় এই পয়েন্টটা আমি সবচেয়ে আগে রাখবো, যে কখনোই কোনোভাবেই পাকিস্তানি সাবমেরিনকে পিএনএস গাজীকে অন্য কেউ ডুবায়নি বা নিজে নিজে ডুবে যায়নি। অনেকে বলছে নিজে নিজে ডুবে গেছে, আমি বলবো না। কারণ হচ্ছে যখন আমরা বেরোলাম, আমরা যেহেতু বিফোর টাইম বেরিয়েছি, সুতরাং কি হলো, ওরা তো জানে যে রাজপুত বেরোবে রাত্রি, মানে বিক্রান্ত বেরোবে রাত্রি 2টোর সময়। সুতরাং বিক্রান্তের জন্য ওরা ওয়েট করছে। এবং ওদের কি হলো, ওদের ড্রাইভার, যেহেতু আমি প্রথমেই বলেছি যে পিএনএস গাজী তার ক্ষমতা আছে মাইন্স লে আউট করার, তারা মাইন্সগুলো করতে পারে, সেট করতে পারে জাহাজে, জলে, সমুদ্রে। ওরা কি করেছে জানে, 2টায় বেরোবে, ওরা ওই 11টা সাড়ে 11টার সময় ওদের ড্রাইভার্স পাঠিয়ে দিয়েছে। ডুবুরিরা মাইন্স নিয়ে উপরে এসছে, মাইন্স নিয়ে এসে ওই হারবারের মুখে তারা চেষ্টা করছে যে ওইখানে হারবারের মুখে ওরা ওই মাইন্সগুলো সেট করতে পারে। সেট করে দিয়ে ন্যাচারালি ড্রাইভার্সরা তারা চলে যাবে, আবার সাবমেরিনে ঢুকে যাবে। সাবমেরিন তো যেমন নিচে থাকে, যেখানে সাবমেরিন বিরাট ক্ষমতা, এটা তো 400 ফিট নিচে গিয়ে থাকতে পারে, যেখানে কোনো ডিটেক্টর যাবে না। এবং কোনো আমাদের কোনো সেরকম ভারতবর্ষের কাছে এমন কোনো ছিল না যে আমরা সেই সময় ওই ডেপথে তাকে ফায়ার করতে পারি। এর পিছনে একটা কারণ আছে, কেমন করে হলো। প্রথম কথা হচ্ছে, জাহাজটা যখন আমি ডিটেলসে বলবো, কারণ এখানে প্রচুর আমি জিনিস দেখেছি, বহু লোকে বহুভাবে এটাকে ব্যাখ্যা করেছে পাকিস্তানি সাবমেরিন ডুবার। স্যার আপনি আমি নিজে করেছি, নিজের হাত দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু সাবমেরিনটা বহুদিন ধরে রান করছিল, তার সে সময় কিছু ফ্রেশ এয়ারের প্রয়োজন ছিল।
সেই জন্য কি হলো, তারা টেলিস্কোপ আছে, এটা দিয়ে জাহাজের উপরে থাকে, যেটা দিয়ে জাহাজটা সাবমেরিনটা কিছু লেভেলে আসার পরে একদম সারফেসে আসে না, সারফেসের আগেই ওরা এসে সেই পেরিস্কোপ দিয়ে পুরো ইয়েটা দেখে এবং তারা এই ফ্রেশ এয়ারটাকে নেয়। ওরা ওই পেরিস্কোপের লেভেল থাকে, যে লেভেলটার থেকে দেখা যায় না, বাইরে কেউ দেখতে পাবে না যে ওখানে সাবমেরিন আছে, ওই লেভেলে ওরা এসছে এবং ডাইভার্স পাঠিয়েছে। দেখুন, মানে এটা হচ্ছে আমাদের ভাগ্য, ভারতবর্ষের আইএনএস রাজপুতের ভাগ্য যে সেই সময় সেই পিএনএস গাজী সে এসেছে পেরিস্কোপ লেভেলে। এটা পৃথিবীর কেউ জানে না, এটা একমাত্র আমরা জানি। সুতরাং যে যাই বলুক না কেন, আমি আজকে মানে জোর দিয়ে বলতে পারি, আমি যেটা বলবো সেটা 100% সত্য। সুতরাং ওরা পেরিস্কোপ লেভেলে এসছে, আর আমরা এদিক থেকে আমরা বেরিয়েছি, ওরা মাইন্ডস নিয়ে এসছে। আমরা যখন ডেপথ চার্জ ফায়ার করেছি, ওরা তো ভাবতে পারেনি কখনোই যে এই সময় জাহাজ বেরোতে পারে, মানে বিক্রান্ত বেরোবে। ওরা তো জানেন রাজপুত বিক্রান্ত বেরোবে। আমরা যখন বেরিয়েছি, বিক্রান্ত নাম করে বেরিয়ে আসছি, আমরা ডেপথ চার্জ ফায়ার করেছি, যখন ওই ডেপথ চার্জের স্প্রিন্টার গিয়ে হিট করে মাইন্ডসে। আমি একদম ডিটেলসে বলবো কেন ইয়ে হয়। ডেপথ চার্জ ফায়ার বাস্ট করে মাইন্ডস, একটা মাইন্ডস থেকে দুটো মাইন্ডস থেকে তিনটে মাইন্ডস, পরপর যে মাইন্ডসগুলো, মাইন্ডসটা চাললে সবসময় একটা কানেকশানে থাকে, মেইন কানেকশন থাকে জাহাজের সাথে, মানে সাবমেরিনের সাথে। এই যে যখন হলো, এই ঘটনাটা কেউ আজ পর্যন্ত ডিসক্রাইব করেনি আমি ছাড়া, কারণ আমি হচ্ছে প্রত্যক্ষদর্শী, তো সেই জন্য আমি যেটা বলছি সেটা। এই যে মাইন্ডসগুলো সেট করেছে, এই মাইন্ডসগুলো সেট করতে গিয়ে এই মাইন্ডস বাস্ট হতে গিয়ে সাবমেরিনটা বাস্ট। আমরা কিন্তু ডাইরেক্টলি হিট, আমি আবার বলছি, আইএনএস রাজপুত কিন্তু ডাইরেক্ট হিট করেনি সাবমেরিনকে, কারণ রাজপুতের সেই ইয়েটা নেই। রাজপুত ফায়ার সেই ক্ষমতাটাই ছিল না, আমাদের কাছে কি ছিল, আমরা তত বড় আমাদের মনের জোরে আমরা বেরিয়েছিলাম। আইএনএস রাজপুত ডিকমিশন হওয়ার জাহাজ, সেই জাহাজ এটা পিএনএস গাজী, পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড সাবমেরিন, সেই সাবমেরিনকে মারবার জন্য বেরিয়েছি। কত বড় দৃষ্টতা আমাদের ভাবতে পারে, সবাই চিন্তা করবে যে এত বড় দৃষ্টতা আইএনএস রাজপুতের, যে একটা সাবমেরিনটাকে চিন্তাই করতে পারে না, পৃথিবীর কেউ চিন্তা করতে পারে না, পৃথিবীর কেউ চিন্তা করতে পারে না যে সাবমেরিনকে মারা যায়। সেই জাহাজকে আমরা মারবার জন্য বেরিয়েছি এবং দৃঢ় প্রতিজ্ঞ আমরা। এই একটার পর একটা মাইন্ডস বাস্ট হয়েছে। এরপরে বলবো কেমন করে জানলাম। মাইন্ডসগুলো হলো পরপর বাস্ট হলো, সাবমেরিনটা হয়ে গেল, ডুবে গেল। ন্যাচারালি মুখটা বাস্ট হওয়ার দরুন ওখানে জল ঢুকে গিয়ে যত 90 জন ছিল, 90 জন স্পট ডেথ, 90 সোলজার স্পট ডেথ হচ্ছে পিএনএস গাজীর। এটা কী করে জানা গেল? যে আমি ভোরবেলায় বললাম যে অন্ধকার থাকার সময় একটা আসলো, মেসেজ আসলো, ইউ ওয়েল ডান রাজপুত, ইউ সাং পিএনএস গাজী। কারণটা হচ্ছে ওই সময় ফিশারম্যান কিছু লাইন আছে যেখানে ফিশিং করতে পারে, ইভেন ওয়ার টাইমও। ওরা গিয়ে দেখে যে কিছু জিনিস মানে যে ভাবতেই পারে না যে এরকম ধরনের জিনিস এখানে জলে ভাসতে পারে। ওরা দেখে, এসব দেখে ওরা খবর দেয়, ডেড বডি ভাসছে, দেখে মাইন্ডসের মধ্যে, মাইন্ডসের তো বোঝে না। যা হোক, ডুবুরিগুলোর পিছনে সিলিন্ডার আছে, ন্যাচারালি গ্যাস থাকে, অক্সিজেন সিলিন্ডার, সেসব দেখে ওরা ফোন দেখে সাথে আমরা জাহাজ পেটে দিই, একদম সাথে স্পটে চলে আসে। স্পটে এসে দেখে যে ডাইভার্স এবং মাইন্ডসের টুকরো সমস্ত, সেই সমস্ত। সুতরাং আমাদের ডাইভার্স যারা ডুবুরি, তারা নিচে চলে গেল, গিয়ে দেখে মানে হেড বাস্ট অবস্থায় সাবমেরিন পিএনএস গাজী পড়ে আছে। এখানে যেই বলুক, অনেকে বলছে ও নিজে বাস্ট হয়ে গেছে। আমি ঠিক অদ্ভুত যুক্তি, আমি তো দেখি ভারতবর্ষের সমস্ত কিছুগুলো দেখি, অদ্ভুত যুক্তি দেখি আমি, নিজে বাস্ট হয়েছে, বা গ্যাস ভিতরে ঢুকে গেছে, গ্যাস ঢুকে গিয়ে গ্যাসে সবাই লোক ঢুকে গেছে। আরে গ্যাসটা তৈরি হলো কোথা থেকে? গ্যাসটা তৈরি করলাম তো আমরা তো সাবমেরিনকে মাইন্ডসে বাস্ট করে দিয়েছি। মাইন্ডস বাস্ট হতে গিয়ে ডুবুরিরা যারা ছিল মাইন্ডস নিয়ে এসেছিল। এই সত্য ঘটনাটা প্রকাশ্যে এলো না কেন? এলো না, প্রথম কথা হচ্ছে আইএনএস রাজপুতকে তখন কোনো পিকচারে আনা হয়নি। প্রথম কথা, আমাদেরকে কেউ জানতোই না যে আমরা পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ডুবিয়ে এসেছি। অপারেশন তো সাকসেসফুল হলো, তারপরেও কেন মিডিয়া নেই? সেসব কোনো মিডিয়া নেই, কে করবে? প্রচারটা হবে কি করে? প্রচারের কথা আমি বলছি না, সরকার কেন সামনে আনলো না? সরকার তো আমাদের যেহেতু ওই যে বীরচক্র দিল, কিন্তু সেইভাবেই সত্যটাকে সেইভাবে ইভেন শুধু তাই নয়, বীরচক্র দেওয়ার পরে আমার একটা ছিল যে আমাদের যারা রাজপুতে ছিলাম, আমরা আইএনএস রাজপুতে যারা ছিলাম, তাদের সবাইকে একবার ডাকা উচিত ছিল। একদম এত বড় একটা কাজ, আমরা সুইসাইড অ্যাটাক করতে গেছি, আমাদের জীবনের দামটা এতটুকু মূল্য নেই, আমরা চিন্তাই করতে পারি না। আমরা ভারতবর্ষের একটাই মাত্র জাহাজ যে সুইসাইড অ্যাটাকার, যাকে চিহ্নিত করা হয়েছিল সুইসাইড অ্যাটাকার। আমরা কিন্তু এতটুকু কোনো মিডিয়া কভারেজ বা কিছু পাইনি আজ পর্যন্ত না।
সুইসাইড অ্যাটাকার কেউ বলতেই পারবে না। আমরা যে সুইসাইড অ্যাটাকার আমি বলছি বা আমাদের জাহাজের লোকেরা বলতে তখন জানতে পারছে। এবং কিছু কিছু ইয়ে আছে না, আমাদের নেভাল হেডকোয়ার্টারে যে কিছু বুলেটিন বা ইয়ে আছে তাতে বলা আছে আইএনএস রাজপুতকে সুইসাইড অ্যাটাকার হিসাবে দেওয়া ইয়ে করা হয়েছিল। কিন্তু তাছাড়া কেউ জানে না সুইসাইড অ্যাটাকার একটা জাহাজকে সুইসাইড অ্যাটাকার হিসাবে কখন তাকে সিলেক্ট করা হয়, যখন তার কিচ্ছু থাকে না, একমাত্র হেড টু হেড বলে না, হেড টু হেড কলিশন। এই হেড টু হেড যখন আমরা গিয়ে পেটে মারবো, ওর সেন্টার পজিশনে ওকে হিট করবো, আমরা জানি যে আমরা ডুবে যাবো, ওরা ডুবে যাবে। কারণ আমাদের কাছে তো অস্ত্র নেই। একটা জাহাজকে ধ্বংস করতে হলে সেই জাহাজে যত লোক আছে সবাই মারা যাবে, আমাদের জাহাজে যত লোক আছে আমরা সবাই মারা যাবে। এই অবস্থার মধ্যে আমরা গেছি। সেই জিনিসটা আজ পর্যন্ত ভারতবর্ষে এটা নিয়ে কোনো কিছু হয়নি। অনেকবারই আমি রিকোয়েস্ট করেছি ভারত সরকারের কাছে যে অ্যাটলিস্ট আমরা যারা বেঁচে আছি, কত লোক বেঁচে আছে আইএনএস রাজপুতের, তোমাদের কাছে সব রেকর্ড আছে, নেভাল অফিস হেডকোয়ার্টার সমস্ত রেকর্ড আছে ওই সময় আইএনএস রাজপুতে কতজন ছিল, সেখানে সমস্ত যোগাযোগ করো, যোগাযোগ করে তাদেরকে একদিকে নিয়ে আসো। এই যে কাজটা করেছিল তারা, একটু অ্যাটলিস্ট আমাদের জীবন যখন শেষ হওয়ার মুখে, আমরা তো এখন জীবনের শেষ সময়, আমার এখন 81 বছর বয়স হয়ে গেছে, ন্যাচারালি আমাদের যারা ছিল কারোর 85 বছর, কারোর 90 বছর বয়স হয়ে গেছে, বাকি অনেকেই মারা গেছে। আমার ক্যাপ্টেন 100 বছর 4 দিনে মারা গেছে। সুতরাং হয়তো ওনার মধ্যে কজন আছে আর, সুতরাং এই কয়েকজন লোককে ডেকে একটুখানি ইয়ে করলে পরে অ্যাটলিস্ট আমরা মৃত্যুর আগে তো জানতে পারবো যে আমরা একটা রিকগনাইজড, আমাদেরকে একটা সম্মান দিয়েছে ভারত সরকার, যে একটা বিরাট কাজ করেছে। পাকিস্তানি সাবমেরিন যদি সেদিনকে না ডুবতো, আমি এখন জোর গলায় বলবো ভারতবর্ষের সিনারিও টোটালি চেঞ্জ হয়ে যেত। কারোর ক্ষমতা ছিল না ভারতবর্ষকে বাঁচায়। ওই পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীর যা ক্ষমতা ছিল, বিক্রান্ত 10টা বিক্রান্ত করা একবারে উড়িয়ে দিতে পারে, এতখানি ক্ষমতা তার। এটা কেউ ভাবে না, কেউ চিন্তা করতে পারে। কারণ কি, খুব সহজে হয়ে গেছে না। অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে, আমরা যে ড্যাড ডেভিল, আমরা যে ডিটারমাইন্ড যে আমরা ইয়েকে মারবো, এটা তো জেনারেল পাবলিক জানতে পারছে না। জেনারেল নেভাল হেডকোয়ার্টারের অফিসে যারা বড় বড় অফিসার যারা বসে, ইভেন চিফ অফ দ্য নেভাল স্টাফ, সেও জানে না যে আমরা কি করতে চাই, আমাদের ভিতরে কি হচ্ছে। কারণ এটা তো ভিতরের ব্যাপার, কারণ কোনো আইডিয়াই নেই। এই যে আজকে যারা বলছে, ইভেন নেভাল যারা বলছে, এখন তো জেট চার্জ এসব জিনিস নেই, পুরোনো জিনিস। আমরা জানি জেট চার্জের ফায়ার ইয়েটা কি, অনেকভাবে ওই গুলি করলাম, ওই 300 গজ দূরে গিয়ে বা 50 ফিট দূরে গিয়ে, সেটা না সোজা জলে চলে যায়, ড্রাম, পিচের ড্রাম, জাস্ট লাইক একটা পিচের ড্রাম হচ্ছে ডেপ চার্জ। সোজা ফেলে দিলাম, আমাদের পিছনে থাকে, ব্যারাউন্ড করা থাকে, এই ছেড়ে দিলাম, লেবার খুলে দিলাম, সার করে চলে গেল জলে গিয়ে। অত ওজন ও কোথায় এরম যাবে, কখনোই না, সোজা চলে যাচ্ছে। 40 ফিট নিচে চলে গেলো, গিয়ে বাস্ট হলো। সুতরাং যদি তার থেকে ওই যতদূর পর্যন্ত রেঞ্জটা আমাদের, তার বাইরে সাবমেরিন থাকলে তো মারতে পারবে না, ইভেন জাহাজ থাকলে তোকে মারতে পারবে না। জেট চার্জের ক্ষমতা ওইটাই যে পার্টিকুলার জায়গাকে মারতে হবে, পার্টিকুলার টার্গেটকে মারতে হবে। আমাদের সেই একটু টার্গেট এদিক ওদিক হলে পরে হবে না, যেটা সার কাজ করবেই না। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে ভারতবর্ষের লোকের কাছে না যাবে, জানতে না পারবে, নেক্সট জেনারেশন যারা ইভেন এখন আজকে যারা ডিফেন্সে কাজ করছে, নেভিতে কাজ করছে বিশেষ করে, তারাও জানুক, তাদেরও জানার প্রয়োজন আছে যে তাদের যে পূর্বসূরি যারা আছে তারা কি করে গেছে, কিভাবে তারা কাজ করেছে, এবং কোন অড তাদের ফেস করতে, তো কোন সময়ে তারা কাজ করেছে, যে সময় ভারতবর্ষে কিচ্ছু ছিল না, একটা খবর দেওয়ার ছিল না। আমাদের টেলিগ্রাম হতো, মা অসুস্থ বা আমাকে ছুটি করতে হবে, টেলিগ্রাম আসতো। ফোনও নেই, কিচ্ছু নেই, কোনো ফোনে যোগাযোগের ব্যবস্থা নেই, টেলিগ্রাম আসতো। সেই টেলিগ্রাম কি হতো, 7 দিন পরে আজকে খবর দিলে হয়তো দেখা হলো মা মারা গেছে, তারপরে টেলিগ্রাম এসে পৌঁছালো। এই হচ্ছে অবস্থা। সেই যুগের আমি সেই যুগটাকে আমি দেখেছি, আমি চাক্ষুষ করেছি। সুতরাং আমার ভিতরে জ্বালাটা অন্যরকম। এটা আজকালকার ছেলেরা বুঝতে পারবে না, আজকের ইয়ং জেনারেশনটা বুঝতে পারবে না। তারা তো সমস্ত কিছু পেয়ে, যত রকমের যা কিছু দরকার সমস্ত কিছু পেয়ে তারা জীবন তাদের। আর আমরা না পাওয়ার জীবন, আমাদের সব পাওয়ার জীবন আর না পাওয়ার জীবন, দুটো কিন্তু হেলান এখন ডিফারেন্স। আমরা না পাওয়ার যুগের লোক, কিছুই ছিল না। নেভিতে জয়েন করলে সবচেয়ে আগে দেওয়া হয় এটা, সেই নাইফ। এই নাইফকে আমি আজ 61 বছর এটা আমার কাছে আছে। যেদিনকে আমরা যে ইয়েকে ডুবালাম, পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ডুবালাম, তার ঠিক 1 দিন কি 2 দিন পর আমরা যখন পেট্রোলিং ডিউটি করছি, হঠাৎ দেখি তুমি এটা চক্কর দিলাম পুরো জাহাজটা। চক্কর দিয়ে দেখলাম পেইন্ট যেগুলো করা আছে জাহাজে, দেখলাম যে কিছু বোল্ড লেটার আছে, তার উপরে পেইন্ট করা। তখন আমাদের ডাউট হলো, নিশ্চয়ই এমন কিছু ওরা সাপ্রেস করছে, কোনো নাম ছিল জাহাজের, সেই জাহাজের নাম। তারপর ডেরিকগুলো দেখলাম, যেগুলো মালবাহী জাহাজের ডেরিক, আর এই জাহাজের ডেরিকগুলোকে বোঝাই যাচ্ছে এটা নতুন করে লাগানো হয়েছে।
আমরা যখন উঠছি হঠাৎ দেখি ওই যে সামনে যে দাঁড়িয়ে ছিল যে ইয়েটা পাঠান, সে নিচু হয়ে গেল, নিচু হয়ে গিয়েই দেখি একটা রাইফেল বের করেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এই স্টোরেজ চাবিটার কথা, সেরকমই আরো একটা জিনিস রয়েছে, আমি লেখাটা একটুখানি পড়ি। নাইফ ইউজড বাই ইন্ডিয়ান নেভি ইন 1964। আমি দেখাচ্ছি একটুখানি দর্শকদের। আর সঙ্গে রয়েছে এই ছুরিটা, এটার সম্পর্কে এটাই সেই নাইফ। এটা আমাদের ডিফেন্সে, যখনই ডিফেন্সে বিশেষ করে ইন্ডিয়ান নেভিতে জয়েন করলে সবচেয়ে আগে দেওয়া হয় এটা। কারণ এর পারপাস শুধু নয়, জাহাজে ধরুন যে কোনো মুহূর্তে জাহাজ থেকে পড়ে গেলে পারে, কোনো কিছু মানে শার্ক বা যদি অ্যাটাক করে, এটা ব্যবহার করতে পারা যাবে। জাহাজের যখন যুদ্ধ হবে, যুদ্ধের সময় এই যে এটা বেয়ানাদের কাজ করবে। এটা যদি ঠিক জায়গা মতো আমরা ইয়ে করতে পারি, পেনিট্রেট করতে পারি এটা, তাহলে পরে সেই মুহূর্তে স্পট ডেথ হবে। এই সেই নাইফ, এই নাইফকে আমি আজ কত বছর হলো, 60 বছর, 61 বছর, 61 বছর এটা আমার কাছে আছে। যেদিনকে জয়েন করেছিল সেদিনকে দিয়েছিল। এই সেই জিনিসটা প্রচুর কাজ করেছে। আপনি এই জিনিসটাকে মানে এই ছুরিটাকে কতবার কাজে লাগিয়েছেন? এই ছুরিটা আমার কাজে লেগেছে, এটা কাজে লেগেছে আমার যখন 65 ওয়ারে, এটা যখন আমরা ওই কৃষকদের ইয়ে করেছিলাম, তখন আমাদেরকে দুজনকে মারতে হয়েছিল, তখন এটা কাজ করেছিল। শত্রুর বিনাশের সবচেয়ে বড় জিনিস, শত্রুর বিনাশে কোনো পাপ নেই। শত্রু মানে এটা কি সেলফ ডিফেন্সে? এটার জন্য এটা আমরা যখন ফেস টু ফেস হয়, বন্দুকে কি হচ্ছে, রিভলভারে কি হচ্ছে, রাইফেলে কি হচ্ছে, দূর থেকে আপনি মারতে পারবেন। কিন্তু এটা আমার ফেস টু ফেস, যখন আমার কোনো উপায় নেই, আমার আর হাতাহাতি হতে যাবে এরকম, যেমন বেয়ানের চার্জ হয়। দেখবেন এই যে চায়নারা বর্ডারে যখন হয়, দেখবেন বেয়ানের চার্জ করছে। বেয়ানেরটা সেম জিনিস, এটা বেয়ানেরটা রাইফেলের মাথায় থাকে, আর আমাদের এটা নাইফের মাথায় আছে। এটা প্রচুর কাজ, এটা অনেক কাজ করে। জাহাজের অনেক কিছু কিছু চট করে ভাঙতে হবে, ঢুকে দিয়ে চার দিলে ভেঙে যাবে সেটা, যে কোনো জিনিস। প্রচুর কাজে লেগেছে এটা, আজকে আমি এত বছর ধরে এটাকে সামলে রেখেছি। এক্ষুনি দুজন শত্রু হত্যার কথা আপনি বললেন, এইরকম আর কতজন রয়েছে? হ্যাঁ, এছাড়া এরপরে আসছি। এই যখন আমরা 71 ওয়ার করে বেরিয়ে গেলাম, ওই যে একটা জাহাজকে আমরা হঠাৎ দেখলাম দূর থেকে আসছে, আমরা তাদেরকে দাঁড়াতে বললাম, তোমরা দাঁড়াও, হল্ট করো, আমরা তোমাদেরকে দেখবো, তোমাদের কোথায় এটা, কোথায় এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মিড বে অফ বেঙ্গল, মিড বে অফ বেঙ্গল, ওকে, 1971। যেদিনকে আমরা যে ইয়েকে ঢুকলাম, পাকিস্তানি সাবমেরিন পিএনএস গাজীকে ঢুকলাম, তার ঠিক একদিন কি দুদিন পর। আচ্ছা, আমরা যখন পেট্রোলিং ডিউটি করছি, হঠাৎ দেখি ওই জাহাজকে বলাতে পারে, সে জাহাজ কিছুতে থামে না। তখন আমাদের করা হলো, আমাদের ক্যাপ্টেনকে আমাদের সাথে আমাদের সাথে সবসময় সিগন্যালম্যান থাকে, সে সিগন্যালিং করে করে জানায় সমস্ত কিছু। আমার তো ফোন নেই, কিছুই নেই, সুতরাং সিগন্যালিং এর সমস্ত কিছু। ক্যাপ্টেনকে বলা হলো যে এরকম ব্যাপার হচ্ছে, আমাদের ডাউট হচ্ছে জাহাজটা নর্মাল জাহাজ ইয়ে নয়, কার্গো শিপ নয়। আচ্ছা, এটা আমাদের ডাউট হচ্ছে। আর ওই জাহাজ থেকে কোনো রকম সিগন্যাল পাচ্ছে না। তখন আমরা করলাম কি, আমাদেরকে ভারতবর্ষ থেকে 30 জনকে ট্রেনিং দেওয়া হয়েছিল, আর্মি, নেভি, এয়ারফোর্সের 3টে ট্রেনিং। আমি একজন, আমাকে এই ট্রেনিং দেওয়া হয়েছিল। আমি জলে ফাইট করতে পারি, আমি ল্যান্ডে ফাইট করতে পারি, আমি এয়ার ফাইট করতে পারি। এটা আমাকে ভারতবর্ষের বিরাট ইয়ে, এটা আমার বিরাট গৌরবের ইয়ে। আমাকে আমাদের তখন করলো কি, আমরা যারা ওর মধ্যে আমরা যারা ছিলাম, তাদেরকে আমাদের বললো ইমিডিয়েট তোমাদেরকে যেতে হবে, কারণ তোমরা এই সমস্ত কিছু জানো যে কী করে কি ফাইট করতে হবে কি না হবে। নর্মাল লোকরা সবাই জানে, সবাই ইয়ে, কিন্তু আমরা এক্সপার্ট, সুতরাং এক্সপার্টদের পাঠাবে। আমাদের জাহাজের সবসময় লাইফ বোট থাকে, সেই লাইফ বোট সাইডে হ্যাং করা থাকে। সাথে সাথে ওখানে আমাদের বলা হলো তোমরা তৈরি হয়ে নাও, রাইফেল নিয়ে গ্রেনেড নিয়ে সমস্ত কিছু নিয়ে তৈরি হয়ে নাও, লাইফ জ্যাকেট পরে নিয়ে জাহাজে বোটে ঢুকে যাও, ওই বোট তোমাদেরকে নিয়ে যাবে। আমরা বোট নিয়ে সামনাসামনি এসে প্রথমে একটা চক্কর দিলাম পুরো জাহাজটার। চক্কর দিয়ে দেখলাম পেইন্ট যেগুলো করা আছে জাহাজে, দেখলাম যে কিছু বোল্ড লেটার আছে, তার উপরে পেইন্ট করা। তখন আমাদের ডাউট হলো, নিশ্চয়ই এমন কিছু ওরা সাপ্রেস করছে, কোনো নাম ছিল জাহাজের, সেই জাহাজের নাম। তারপর ডেরিকগুলো দেখলাম, যেগুলো মালবাহী জাহাজের ডেরিক, আর এই জাহাজের ডেরিকগুলোকে এটা মানে বোঝাই যাচ্ছে এটা নতুন করে লাগানো হয়েছে। আচ্ছা, তখন আমাদের ডাউট হলো যে এটা সাথে সাথে আমরা বললাম, তখন আমরা জাহাজ থেকে বেরিয়ে এসেছি, নেচারালি জাহাজ দূরে, আর আমরা হচ্ছে শত্রু জাহাজের পাশে। আচ্ছা, ওকে, বে অফ বেঙ্গলে, মাঝ বে অফ বেঙ্গলে, শত্রু জাহাজের সামনে আমরা, ওটা শত্রু জাহাজ সেটা তো বুঝতে পারছি না, মিত্র জাহাজও হতে পারে। এই অবস্থার মধ্যে যখন ওসব দিকে ডাউট হলো, তখন আমরা বললাম
যে তোমরা আমাদের কামানটাকে একদম ওদের দিকে, কারণ ওরা তো জানে যে কামানটা কাজ করে না, ওরা তো জানে না, ওরা কামানকে ওদের মুখে মুখ করে দাও যে তোমরা যদি না মানো, আমাদের যারা গেছে তাদের কথা যদি তোমরা না মানো, তোমাদেরকে ওরা সিগন্যালিং করে জানানো হলো ওদেরকে, তোমাদেরকে আমরা ফায়ার করবো, আমাদের বোর্ডটা আমরা উইথড্র করে নেবো, তোমাদেরকে ফায়ার করবো। একদিন আগেই গাজী তারাগাজি হয়েছে, ওরা সবাই জানে। আর গাজী অ্যাটাকের জন্য তারপরে তো জানতে পারলো কেন পালাচ্ছে, একটুখানি ভয়তেও ছিল, সেই জন্য ওই জাহাজটার মধ্যে আমরা তখন বলার পরে তখন করলো কি, ওরা যখন দেখলো যে এত কোনো উপায় নেই, বোট সামনে এসে গেছে, প্লাস কামান একদম মুখ করে রাখা আছে, রেডি করে রাখা আছে, কামান যে কোনো মুহূর্তে কামান দাগতে পারে, সুতরাং এই চিন্তাটা ওদের মধ্যে আছে, মৃত্যু ভয় সবার আছে। এই অবস্থার মধ্যে আমরা যখন ওদের বলা হলো, আমরা বললাম তোমরা লেজার নামাও, আমরা তো আমাদের সব রকম ইয়ে আছে, ইভেন দড়ি ফেলে দিলে দড়ি পেয়ে উঠে যাবো জাহাজে, সে যত বড় হোক না কেন। তা সুতরাং আমরা সেভাবে তৈরি, আমরা তোমরা লাডার নামাও, লাডার দিয়ে আমরা উঠে যাবো, তোমাদের জাহাজ চেক করবো। প্রথমে তো না 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 কিছুতেই না, নামাবে না, আমাদের কোনো ইয়ে নেই, রিপ্লাই দিচ্ছে না, কোনো ইয়ে করছে না, জাহাজ আমাদের নেচারে ওরা জাহাজকে ই করছে, কমিউনিকেশন করছে, আমরা জাহাজ থেকে আমাদের খাবার কমিউনিকেট করছি। এই অবস্থার মধ্যে যখন হলো তখন আমাদেরকে দেখলাম, আর লাস্টলি দেখলাম ল্যাডারটা নামাচ্ছে। ল্যাডার দু রকম আছে, একটা সিঁড়ি স্টেপিং ল্যাডার, একটা জাম্পিং ল্যাডার, মানে জাহাজ দিয়ে ওই নেট ফেলে দেয়, ওই নেট ক্লাইম্ব করে উঠতে হয়, আর একটা হচ্ছে সিঁড়ির স্টেপিং করে উঠতে হয়। তারা ল্যাডারটা নামালো, ল্যাডারটা নামালে পরে ল্যাডারটা এরকম হয়, এখান থেকে এই লোক এরকম হবে ইনক্লাইন, মানে উপরে যে এক লাইনে, আর যেহেতু স্পেসটা কম আমরা এক লাইনে উঠতে হবে। আমরা তখন চিন্তা করে নিলাম যে আমরা তো এক লাইনে উঠবো, আমাদের তো মাথায় তখন অনেক কিছু কাজ করছে না, যদি উপর থেকে কোনোভাবে ওরা যদি ফায়ার করে, যদি এরা, বুঝতেই পারছি যে জাহাজটা জাহাজ নয়, এই জাহাজটা সত্যি যুদ্ধ জাহাজ, এটা কার্গো শিপ নয়, সুতরাং ওরা যদি ফায়ার করে আমরা তো এক লাইনে, একটা গুলি যথেষ্ট, প্রত্যেকটা আমরা ইয়ে আছে 12 জন আছে, 12 জনকে এক নিমেষে এক লাইনে মেরে দেবে, এক পেটের ভিতরে আর এক পেটের ভিতরে আর সব শেষ হয়ে যাবে স্পট। আমরা তৈরি হয়ে চিন্তা করে দেখুন সেই সময়, মানে সেই সময়টা চিন্তা করে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে একটা মানে মানসিক অবস্থাটা কি, আমার ডিউটি আমাকে করতে হবে, জানি যতক্ষণ পর্যন্ত আমার দম আছে, মানে আমার নিঃশ্বাস পড়বে ততক্ষণ পর্যন্ত আমাকে কাজ করতে হবে, কারণ আমি দেশের জন্যই এসেছি। সেই জন্যই আমরা উঠতে আরম্ভ করলাম, এবং আমাদের ইয়েতে রাইফেল একদম পুরো লোড করা হলো, ম্যাগাজিন পুরো লোড করে দেওয়া হলো, 48টা করে গুলি থাকে, ওই গুলি ভরে নিয়ে রেডি করে আমরা রেডি হয়ে যখন আমরা উঠছি, দেখছি তাকিয়ে যে লোকগুলো নামাচ্ছে ল্যাডার নামাতে 3-4 জন লোক লাগে, তো বিরাট হেভি, সবার চেহারা ওই সেই একই জিনিস, পাঠান চেহারা। পাঠান লুকাবে কোথায়, পাঠান চেহারাই আলাদা, পাকিস্তানের সোলজার যারা তারা সব পাঠান, তাদের চেহারার তার বিল্ডআপই আলাদা। আমাদের যেমন ভারতবর্ষে এইটুকু হাইট চলে গেল, করে উঠে গেল, সুতরাং ওটা তো নয়, ওদের তো পাঠান ওরা। আমরা দেখেই বুঝলাম যে পাঠান মানে তারা মানে সাংঘাতিক অবস্থা, এটা পাকিস্তানি সম্পূর্ণ পুরো পাকিস্তানি। ঠিক আছে, আমরাও রেডি, একদম পুরো ট্রিগার ইয়ে করে অটোতে রেখে দেওয়া হলো, অটোতে ইয়ে রেখে আর ট্রিগারে আঙুল রেডি, একদম এভাবে নিয়ে আমরা উঠছি ধীরে ধীরে। ক্যাপ্টেন যে আমাদের টিম লিডার, যে ওই সময় ওই ইয়েতে একজন করে আলাদা আলাদা করে টিম লিডার করা হয়, তো ওই সময় যে টিম লিডার সে একদম প্রথমে আছে, তারপরে আমরা সমস্ত উঠছি। আমরা যখন উঠছি হঠাৎ দেখি ওই যে সামনে যে দাঁড়িয়েছিল যে ইয়েটা পাঠান, সে নিচু হয়ে গেল, নিচু হয়ে গিয়েই দেখি একটা রাইফেল বের করেছে, মানে রাইফেল বের করেছে, আর মানে ফ্রিকশন অফ সেকেন্ড, আমি যে বলছি না, এ বলারও আগে আমরা ফায়ার করে দিলাম। আমরা যদি ওই সময় ফায়ার না করতাম, ওখান থেকে যদি ফায়ার করতো আমরা সবাই মারা যেত। মানে কত ক্ষিপ্রতা, ওই সময়ের ক্ষিপ্রতা আমি চিন্তাই করতে পারছি না, আমি এখন ভাবতে পারি না ওই ক্ষিপ্রতাটা যদি আমরা না আসতো, সেই সময় আমরা ওই ইয়েকে মারতে পারতাম না। এবং মারাতে কি হলো, আমরা মানে লাইক এ ফ্লাইং বার্ড, আমরা লাফিয়ে সমস্ত জাহাজের মধ্যে উঠে গেলাম। বাড়িতে এসে দেখি তখন তো কিছুই নেই, রেডিও চলছে, এই রেডিওতে সব খবর শুনছে, মা বাবা ভাই বোন সবাই রেডিও শুনছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ইয়ে। আমাকে দেখে সবাই আশ্চর্য হয়েছে, সে কি, যে লোকটা যুদ্ধ করছে সেই লোকটা এখানে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, দেখে সবাই তো খুব আনন্দ। যেই মুহূর্তে আমি বললাম, ভাবতে বললো যে তাহলে আমি ছুটিতে এসছি বা কিছুতে ইয়েতে, যুদ্ধের সময় ছুটিতে এসছি, এটা চিন্তা করতে পারছি না। আমি বললাম যে আমি এসছি মাত্র 3 ঘন্টার জন্য। প্রায় 24 ঘন্টার উপরে জার্নি করে আমরা বজবজে আসলাম।
বজে বজে হ্যান্ড ওভার করা হলো। আর্মিকে খবরাখবর দেওয়া হয়েছিল, আর্মির লোকেরা সবাই আসলো, নেভাল লোকেরাও আসলো। আমাদের ফিউলিংয়ের দরকার, আমাদের যা ফিউলিং ছিল সে ফিউলিং শেষ হয়ে আসছে, ওটাকে বজে বজে যেহেতু এসছে আবার ফিউলিংটা রিফিউলিং করা দরকার, ফিউলিং করা হলো। আর আমাদের বলা হলো যে এখানে যারা বাঙালি আছে, আমাদের ক্যাপ্টেন বললো যে আপনারা যারা বাঙালি তাদের তো নিশ্চয়ই এখানে যাদের বাড়ি আছে, বাড়ি নিতেও আছে, আমরা তখন বাজে প্রায় 7টা 7:30, বললো রাত্রি 11টার মধ্যে ব্যাক করতে হবে, মানে 3 ঘন্টা সময় আমাদের হাতে। বাড়ি যাও, দেখা করো, চলে আসো, 11টায় আমরা সেল করবো কিন্তু। আর আমরা তো পার্টিকুলার একেবারে 11টা মানে 11টা, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। আমরা সেভাবে বেরোলাম, সব ড্রেস, বাঙালি যারা ছিলাম আমরা 6 জন ছিলাম, 6 জন আমরা বাঙালি বেরিয়ে আসলাম। এসে ইউনিফর্ম বলে দিল, ইউনিফর্ম ছাড়া কেউ যাবে না, সিভিল ড্রেসে যাবে না, কারণ যেগুলো এসে বাইরে এসে বেরিয়ে থেকে ব্ল্যাক আউট, পুরো কলকাতা শহর ব্ল্যাক আউট। ওই অবস্থার মধ্যে আমরা দেখলাম কোনো ট্যাক্সি কিচ্ছু পাচ্ছি না, কী করা যায়? তখন একটা পুলিশের হেল্প নিলাম, থানায় চলে গেলাম, পুলিশের হেল্প নিলাম, নিয়ে থানা থেকে আমাদের একটা ট্যাক্সি করে দেওয়া হলো। আমরা 6 জনে সেটাতে উঠলাম, উঠে নিয়ে আমাদের বললো আপনাকে আমরা সিটির বিয়েতে মুখে নিয়ে যাচ্ছি, ওখানে গেলে নিশ্চয়ই পেয়ে যাবেন, ট্যাক্সি পেয়ে যাবেন। আমরা সেভাবে গেলাম, যাওয়ার পর ওখানে ট্যাক্সি পেয়ে গেলাম, যার যার মতো যার যার বাড়ি। আমার বাড়ি ছিল দমদমে, আমি দমদমে চলে গেলাম, ট্যাক্সিকে বলে দিলাম যে তুমি ভাই আমাকে আবার বজে বজে নিয়ে এসে দিয়ে যাবে। নিয়ে আসলাম, এসে আমরা বাড়িতে এসে দেখি তখন তো কিছুই নেই, রেডিও চলছে, এই রেডিওতে সব খবর শুনছে, মা বাবা ভাই বোন সবাই রেডিও শুনছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ইয়ে। আমাকে দেখে সবাই আশ্চর্য হয়েছে, সে কি, যে লোকটা যুদ্ধ করছে সে লোকটা এখানে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। দেখে সবাই তো খুব আনন্দ। যেই মুহূর্তে আমি বললাম, ভাবতে বললো যে তাহলে আমি ছুটিতে এসেছি বা কিছুতে ইয়েতে, যুদ্ধের সময় ছুটিতে এসেছি, এটাও চিন্তা করতে পারছি না। আমি বললাম যে আমি এসেছি মাত্র 3 ঘন্টার জন্য, 3 ঘন্টা মানে 2 ঘন্টার জন্য, ব্যাক করতে হবে, 1 ঘন্টা সময় লাগবে, আমাকে আমি মাত্র 2 ঘন্টা থাকবো বলে। যা হয় কান্নাকাটি, আবার কান্নাকাটি সবারই। আমি বললাম কিছু ঠিক নেই, বাইরের টাইম খবর পৌঁছে গেল আমি এসছি, সুতরাং আমাকে দেখবার জন্য, যুদ্ধ ইয়েতে সেই লোককে দেখবার জন্য সবারই একটা ইয়ে থাকে, আমাকে দেখবার জন্য, সবার গল্প শুনতে সবাই এসেছে। আসলে মোটামুটি যেটুকু মানে ইয়ে করা ব্রিফলি এদেরকে সব বলেছিল। আমি বললাম এই ব্যাপারে এই অবস্থা হয়ে আছে, আমাদের জাহাজ এখন বিয়েদের বজবজে আছে, আমাদের যেতে হবে, আমরা সেল করবো, যুদ্ধ এখনো চলছে, কন্টিনিউ যুদ্ধ চলছে, সুতরাং আমাদের কোনো রাস্তা নেই। আসলাম ঠিক আমরা জাহাজে ট্যাক্সি করে আবার আমরা সবাই যার যার মতো শেষে জাহাজে এসে পৌঁছালাম, 11টার সময় জাহাজ সেল করবো। ওই 2 ঘন্টা কি করলেন? এই 2 ঘন্টা বাড়িতে যে থাকলাম, এই 2 ঘন্টা যা হয়েছে, মানে আমি একবার কাঁদছি, ওরা একবার কাঁদছে, মানে সেটা কান্নার ইয়ে, মানে সে যে সিনারি সেটা, মানে সেই যে এটা না বুঝিয়ে বলা যায় না, মানে কারোর কেউ উপলব্ধি করতে পারবে না, এটা উপলব্ধিতে আসবে না যে একটা মানুষ যাচ্ছে, জানে বাবা মাকে চোখের সামনে দেখছে, কিন্তু জানে যে এই মুহূর্তে আমি হয়তো আর ফিরে আসবো। এবং এই কান্নাগুলোই এই বোধহয় এই যে এই হচ্ছে এই যে কান্না, এই যে আমি কেঁদেছিলাম, এই যে আমার ইয়ে ছিল, আর দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম আমার দেশকে বাঁচাবো, দেশকে আমি ইয়ে রাখবো, এটা হচ্ছে তার প্রমাণ। আমি দেখতে পাচ্ছি এখানে 6টা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর বীর চক্রটা আপনার কাছে রয়েছে, যার ছবি এখানে রয়েছে। এবার কি হলো, এই সমস্ত যুদ্ধের হলো 65 সালের যুদ্ধের জন্য 2টো আছে, 71 সালের যুদ্ধের জন্য 2টো আছে, সালগুলো মনে হয় লেখা রয়েছে। হ্যাঁ লেখা আছে, সালগুলো লেখা রয়েছে। হ্যাঁ, নাহলে তো যে কোনো জিনিসই করতে পারে না। এবার আমার নাম লেখা আছে বলুন, আচ্ছা, এটা এই না যে আমি অন্য জিনিস অন্য দেখিয়ে দেব। এবং এইগুলোই হচ্ছে মানে সেই সমস্ত প্রতিটি মেডেলে যুদ্ধ, সেই সমস্ত কান্না, সেই সমস্ত রাত জাগা, সেই সমস্ত স্টার গুলো হচ্ছে যারা স্টার দেখবেন, স্টার হচ্ছে যারা একদম ফ্রন্টে যুদ্ধ করে তারা স্টার পায়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে স্টার দেওয়া হয়, অ্যাওয়ার্ড। আর এমনি যে মেডেলগুলো দেখছেন এগুলো হচ্ছে যারা যুদ্ধে এমনি থাকে, সে সময় যারা থাকে, এটা জেনারেল সবাই পায়। স্যার, তাহলে আপনি যে গল্পগুলো বললেন, যে অভিজ্ঞতাগুলো বললেন, গল্প কেন বলছি, প্রত্যেকটাই বাস্তব, মানে রূঢ় বাস্তব, সবচেয়ে বড় জিনিস সত্য ঘটনা, সত্য ঘটনা, প্রত্যেকটা রোমহর্ষক সত্য ঘটনা। এই তালিকাটা শুরু করলে বোধহয় শেষ হবে না, কারণ আপনার ঝুলিতে নিশ্চয়ই আরো এরকম অনেক অভিজ্ঞতা আছে, কয়েকটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। সে সময় কোনো মিডিয়া ছিল না, আমরা যে সেই সময় জাহাজে কি করেছি না করেছি তার কোনো প্রমাণ নেই। আমরা যে প্রমাণ দেব যে সেই সময় আমার হাত দিয়ে ফায়ার হয়েছে বা হয়েছে, এখন যেমন প্রতিটি জিনিস একটা কামান ফায়ার করতে হলে পরে একটা দেখবেন যে ফায়ার করছে তার ফটোটা খবরের কাগজে তারপরে দিন এসে যাচ্ছে। সুতরাং এই যে জিনিসটা আমরা যে কি করেছি, সেই সময় কোন জাহাজ কি করেছে কোনো কিছু মানে ইয়ে নেই, মানে তার উইটনেস কেউ নেই। উইটনেস হচ্ছে যে জাহাজে যে ছিল তারাই। এবং সেই সময় হাইলাইটের কোনো রাস্তা ছিল না, মিডিয়া ছিল না,
যে মিডিয়াকে এসে তার ব্যক্ত করা আমার সে সময় নিয়মই ছিল যে তুমি যুদ্ধে কী করেছো না করেছো তুমি সিভিলে এসে বলতে পারবে না কাউকে। আমাদের মুখ বাঁধা ছিল। এটাই হচ্ছে দুঃখ আমার, যে আমি এত কিছু করার পরও আমরা জাহাজে যে কদিন ছিলাম, অন্তত আমার জাহাজ বলবো, কারণ অন্য জাহাজের কথা আলাদা, অন্য জাহাজে যারা আছে তাদেরও নিশ্চয়ই এই জিনিসটা হচ্ছে। আমার ফিলিংসটা এখানে যে আমি যে এত কিছু আমরা করলাম এই জাহাজ থেকে, আমরা কিন্তু সেভাবে রিকগনাইজড নই। আমার এত বলার কারণটাই হচ্ছে যে দেশবাসী জানুক সেই সময়কার দিনে, বিশেষ করে আমি নেভির, যেহেতু নেভাল পজিশনটা কী ছিল এটা যাতে সবাই জানতে পারে, ইভেন আজকে যারা নেভিতে কাজ করছে তারাও যাতে জানতে পারে। এরকম অনেক জীবনে বহু কিছু আছে। মানে কিভাবে শেষ করবেন, এটা শেষ হয় না এবং শেষ হওয়ার কথাও নয়, এবং চাইবো যে আরো আরো গল্প শুনতে, আরো আরো সত্যি ঘটনা, যেটার তালিকাটা দীর্ঘ। আড্ডা স্টেশনের দর্শকদের নিশ্চয়ই আজকের আড্ডা ভীষণ ভালো লাগলো, কারণ আমার কাছে মানে ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো আমরা সিনেমাতে দেখেছি, গল্পের বইতে পড়েছি, সেখান থেকে অনেক বেশি রোমহর্ষক, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস কিছু যদি হয় তাহলে সেটা আমি নিজে বসে শুনলাম নিজের কানে, এবং সত্যি সত্যি মানে শুনতে শুনতে গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছিল, মানে অদ্ভুত একটা ফিলিংস, সেটা বোঝানো যাবে না। এবং নিশ্চয়ই আপনারাও, আমি যেরকমভাবে থ্রিলড হয়েছি আপনারাও নিশ্চয়ই সেরকমভাবেই থ্রিলড হয়েছেন। আড্ডা স্টেশনের পাশে থাকুন, অবশ্যই নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের আমাদের এরকম আড্ডা, আমাদের এরকম ইন্টারভিউজ, তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা দেখবেন তারা অন্তত যারা বয়স্ক যারা আছেন, তাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে ইন্সপায়ার করবেন। আমি এইখানে সবচেয়ে বেশি খুশি হব। আমারটা কতজন দেখেছেন কি দেখেছেন তা না, আমারটা দেখে যদি একজনও ইন্সপায়ার হয় আমি বুঝবো যে হ্যাঁ আমার জীবন সার্থক। দ্বিতীয় কথা হচ্ছে, আজ যদি যুদ্ধ বন্ধ হয়, সমস্ত কোনো দেশকে আক্রমণ করবে না, কিন্তু কি হচ্ছে জানেন, যেটা আমার পার্সোনাল আমি যেটা বলতে চাচ্ছি, আমার পার্সোনাল অভিজ্ঞতাকে অন্যভাবে কেউ নেবেন না। আমার পার্সোনাল যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যেহেতু আমি যুদ্ধ করেছি একদম ফ্রন্টে, আমার হচ্ছে যে আজকে যে যুদ্ধের কারণটা কিন্তু কিছু দেশ আছে যারা যুদ্ধের অস্ত্র তৈরি করছে। কি জন্য তৈরি করছে? সেই যুদ্ধের অস্ত্র তারা বিক্রি করতে হবে। আমি কোনো দেশের নাম করে বলছি না, আমি বলছি পৃথিবীকে সবাই জানেন। আজ পৃথিবীর সমস্ত লোককে, আমি 800 কোটি লোককে একটা কথাই বলবো, আমার কথাটা চিন্তা করে দেখুন যে আজকে আমরা যে পজিশনে এসেছি, এই পজিশনটা হচ্ছে জীবন নয়। কিছু লোক এই অস্ত্র বিক্রি করে তাদের জীবিকা উপার্জন করতে চায়, বিজনেস করতে চায়। বিজনেস ডোন্ট অ্যালাউ বিজনেসম্যান, বিজনেস করতে দেবেন না, কোনো রকম কোনো করতে দেবেন না। যারা আমি বলবো যে দেশের লোকেরা আজকে এই প্রোডাকশন তো কান্ট্রি হেড করে না, প্রোডাকশন করে কারখানার লোকেরা। আমি বলবো কারখানার লোকেরা এখন সবাই এক হয়ে প্রতিবাদ করুন যে আমরা কোনো অস্ত্র তৈরি করব না। দেখি কি করে যুদ্ধ হয়। এই যুদ্ধ পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে, এবং সেদিনকে আমি জানি না, আমি মারা গেলেও আমি বলবো আমার আত্মাও শান্তি পাবে যেদিন জানতে পারবো যে বিশ্ব থেকে যুদ্ধ চলে গেছে। যুদ্ধ কেউ কাউকে হানাহানি করে না, আমরা সবাই মিলে থাকি না, কি আছে, সবাই মিলে যার যার দেশে শেষে আছি, যার যার দেশে যে যেমন ন্যাচারালি আছে সেসব জিনিস পাচ্ছি আমরা। যেটা বলছেন সেটা শুনতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এটা বাস্তবে কতটা রূপান্তরিত হবে সেটাই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নটা সবসময় থাকবে। আর এরকমই ইন্টারভিউজ, আড্ডা দেখার জন্য, শোনার জন্য, সব থেকে ইম্পর্টেন্টলি এক্সপিরিয়েন্স করার জন্য সঙ্গে থাকুন আড্ডা স্টেশনের। থ্যাংক ইউ।